রবীন্দ্রনাথের কবিতায় আছে, শেষ পালাতে পুলিশ নামলো, চললো গুঁতো গাঁতা। তবে এ রাজ্যের পুলিশ বড্ড বেশি গুঁতো দেয়, আবার গুঁতো খায়ও, আদালতের গুঁতো। আজও যাদবপুর কাণ্ডে হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ল পুলিশ। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ অফিসার আহত হয়েছেন? নিরাপত্তায় গুরুতর গাফিলতি হয়েছে। যাদবপুর কাণ্ডে এবার ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়ে ফের কড়া প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তবে কি পুলিশ নিজের কাজটুকু করলে এড়ানো যেত এই ঘটনা? দ্বিতীয় প্রশ্ন। কিছু না করে অভ্যেস হয়ে গেছে, পুলিশের এই নিষ্ক্রিয়তা ব্যাখ্যার অতীত। যাদবপুর প্রসঙ্গে মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়। তাহলে মন্ত্রীর নিরাপত্তায় যদি পুলিশ দিতে ব্যর্থ হয়, সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কে? তৃতীয় প্রশ্ন। মহিলা থানার বিরুদ্ধে অকথ্য অত্যাচারের অভিযোগ। এসএফআই নেত্রীর পর মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা ডিএসওর আদিবাসী নেত্রী। জোড়া মামলা শুনানি আগামী সোমবার। পুলিশের বিরুদ্ধে কেন বারবার উঠছে অতি সক্রিয়তার অভিযোগ? চতুর্থ প্রশ্ন। প্রেশার সুগারের ওষুধ থেকে প্যারাসিটামল। সেন্ট্রাল ড্রাগ ল্যাবের গুণমান পরীক্ষায় সারা দেশে 3 মাসে ফেল করল 393টা অতি পরিচিত ওষুধ। রোজকার ওষুধটাই যদি নিম্নমানের হয়, মানুষ বাঁচবে কি করে? পঞ্চম প্রশ্ন। 3 মাসে রাজ্যে ফেল করা 66টা ওষুধের মধ্যে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে ফেল করেছে মাত্র 2টো। বাকি 64টা ওষুধই আটকে গেছে সেন্ট্রাল ড্রাগ ল্যাবে। কেন্দ্রের ল্যাব পারলে রাজ্যের ল্যাব পারল না কেন? তবে শুরুতেই আজ দেখাবো যাদবপুর মামলায় আজ পুলিশকে ভৎসনা করে ঠিক কি বললেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দেখুন। বুধবারের পর শুক্রবার যাদবপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো পুলিশকে। তাদের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন বিচারপতি রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, আমি জানতে চাই যে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। আবার বলছি, মন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে। যদি এরকম হতো যে প্রচুর লোক এসে মন্ত্রীর ওপরে হামলা করেছে ও নিরাপত্তা আধিকারিকের সংখ্যা অপ্রতুল হয়ে পড়েছে এবং নিরাপত্তা আধিকারিকরা আহত হওয়ার পর মন্ত্রী আহত হয়েছেন, তাহলে অন্য ব্যাপার ছিল। কিন্তু এখানে সেটা হয়নি। যদি সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিরা একবার পদ গ্রহণ করেন, তাহলে তাকে প্রোটোকল তো মানতেই হবে। শিক্ষামন্ত্রীর এই ঘটনার পর যে নিরাপত্তা, সেটা ওয়াই থেকে বাড়িয়ে জেড করা হয়েছে। মানে তখনও ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ছিল, কিন্তু সে কোনো নিরাপত্তার রক্ষী তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন বা তাকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। এই থেকে এটা মনে হওয়া খুব স্বাভাবিক, যারা নির্বাচন চাইছিলেন তাদেরকে জব্দ করার জন্য, তাদের বিরুদ্ধে মামলা করার জন্য এরকম ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ অন্তত যদি তৃণমূলের দলদাস হয়ে কাজ করাটা বন্ধ করে, তাহলে মনে হয় রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রেও অনেক উন্নতি ঘটা সম্ভব হতে পারে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নের মুখে রাজ্য সরকারের আইনজীবী বলেন, সব জায়গায় তো ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করা সম্ভব হয় না। এর আগে বুধবার যাদবপুর কাণ্ড নিয়ে বিচারপতি ঘোষের এজলাসে প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে। বিচারপতি বলেছিলেন, পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি। বিচারপতি ঘোষ এও প্রশ্ন তোলেন, স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন এই মামলায়? আমি স্পেশাল ব্রাঞ্চকেও যুক্ত করব। আমার তো মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রীকে সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন? আমি বলবো, এখন থেকে সব লিখিত আকারে হবে, না হলে পুলিশ সমস্যায় পড়বে। এদিকে হাইকোর্টের নির্দেশে গাড়ির ধাক্কায় জখম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী, তার গাড়ি চালক ও অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযোগপত্রে খুনের চেষ্টা, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। কিন্তু আন্দোলনকারী পড়ুয়াদের প্রশ্ন, একজন ছাত্রকে ক্যাম্পাসের মধ্যে গাড়ি ধাক্কা দেওয়া হলো, অথচ কেন এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করলো না? পুরো ঘটনাটা ঘটেছে ওয়েব কুপার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে, এবং যে ঘটনাটি ঘটেছে সেটা ইউনিভার্সিটি প্রেমিসিসের মধ্যে ঘটেছে, এবং সেই প্রেমিসিস ইউজ করার জন্য ইউনিভার্সিটি পারমিশন দিয়েছে। তাই আমাদের দাবি, এই গোটা ঘটনাটার দায় কিছু ক্ষেত্রে হলেও ইউনিভার্সিটির উপর বর্তায়। সেই প্রেক্ষাপট থেকে ইউনিভার্সিটিকে অবশ্যই এফআইআর দায়ের করতে হবে শিক্ষামন্ত্রী এবং আরও যারা যারা ছাত্রদের আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে। এখানে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর নামটা হাইলাইট করা হয়েছে, বাদবাকি সমস্ত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, কলকাতা হাইকোর্টের নজর এড়ানো কঠিন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পুলিশের ভূমিকা এবং পুলিশি গাফিলতি আজ চিহ্নিত করলেন স্বয়ং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বললেন, কোট আনকোট, যদি এই রকম হতো যে প্রচুর লোক এসে মন্ত্রীর ওপর হামলা করেছে এবং নিরাপত্তা আধিকারিকদের সংখ্যা কম পড়ে গেছে এবং নিরাপত্তারক্ষীদের আহত হওয়ার পর মন্ত্রী আহত হয়েছেন, তাহলে অন্য ব্যাপার ছিল, কিন্তু এখানে সেটা হয়নি। মাননীয় বিচারপতি বলছেন, আমি আবার বলছি, মন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে। এর পাশে রাখুন টানা 6 দশক এই রাজ্যে প্রত্যক্ষ রাজনীতি করা দমদমের সাংসদ সৌগত রায়ের কথা। কিছু না করে পুলিশের অভ্যেস হয়ে গেছে। পুলিশের এই নিষ্ক্রিয়তা ব্যাখ্যার অতীত। কে বলছেন? সৌগত রায়। ভাবুন, শাসক দলের সাংসদ সৌগত রায় নিজে এ কথা বলছেন। আমি ঠিক এই প্রশ্নে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব, যে বিশ্বনাথ দা একেবারে শাসক দলের জনপ্রতিনিধি, তিনি বলছেন যে আমি জনপ্রতিনিধি হিসেবে এই কথা বলছি, কিন্তু আমার প্রশ্নটা অনেক বড়। সেটা হচ্ছে যে রাজ্যের পুলিশ মন্ত্রী তো স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এইখানে প্রশ্ন ওঠে, যদি তার সাংসদ বলেন কিছু না করে অভ্যেস হয়ে গেছে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই প্রথম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তা নয়, এবং এটা কেবলমাত্র বিচারপতি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তা নয়। এর আগে শাসক কি বিরোধী, পুলিশ কি সাধারণ মানুষ, বারবার কিন্তু এই প্রশ্নটা সামনে রেখেছে যে রাজ্যের ল অ্যান্ড অর্ডার প্রশ্নে, রাজ্যের পুলিশ প্রশাসন পরিচালনার প্রশ্নে সরকারের ব্যর্থতাটা পরিষ্কার ধরা পড়ছে, যেটা সৌগত রায়ের বক্তব্যের মধ্য দিয়েও বারবার উনি ধরবার চেষ্টা করেছেন। সাধারণভাবে কি, একজন মন্ত্রী তো 24 ঘন্টার মন্ত্রী, তার প্রোটোকল কি করে চেঞ্জ হয়? তার স্বাভাবিক যে কয়জন নিরাপত্তা রক্ষী নিয়ে তার থাকার কথা, সেটা তো থাকার কথা ছিল। সেই নিরাপত্তা রক্ষীদের তিনি মানে কেন ব্যবহার করেননি বা ব্যবহার করতে চাননি, নাকি কোন কারণে তিনি এই ললেসনেসের অবস্থা তৈরি করলেন? এবং একই সাথে এই প্রশ্নটা আসছে, গোয়েন্দা দপ্তর কোথায় ছিল? তার বেসিক ইনপুটের উপর ভিত্তি করে নিরাপত্তা মন্ত্রীর থাকার কথা, তাহলে সেই নিরাপত্তা ছিল না। এরকম একটা অশান্তি হতে পারে, সেটা কি বুঝতে পারেনি গোয়েন্দা দপ্তর? ফলে গভর্নেন্সের প্রশ্ন, ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন যেখানে আসছে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাঠগড়ায় উঠছে। সে কেবলমাত্র বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নন, একের পর এক বিচারপতি একের পর এক ঘটনার কনটেক্সটে কিন্তু রাজ্যের প্রশাসনের নির্লিপ্ততা, ব্যর্থতার জায়গা কিন্তু তুলে ধরেছে। এখান থেকে আমরা প্রশ্ন করি যে ল অ্যান্ড অর্ডার যদি ভেঙে পড়ে, ল অ্যান্ড অর্ডার যদি আপনার মানে খারাপ থাকে, তাহলে আপনি না ইউনিভার্সিটি ঠিক মতন চালাতে পারবেন, না কারখানা ঠিক মতন চালাতে পারবেন, না সমাজকে ঠিক মতন পরিচালনা করতে পারবেন। কিন্তু আপনি বারবার কম্প্রোমাইজ করছেন পুলিশ প্রশাসনকে নিয়ে। উল্টো দিকের যুক্তিটাও বলি, যে ব্রাত্য বসু বলছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয়, আমি বাড়তি পুলিশি সাহায্য নিই। দেখুন, আমার এটা আমার দ্বিতীয় প্রশ্ন। সেটা হলো, ইউনিভার্সিটির তো একটা মিনিমাম মানে ল মেনটেনের ব্যবস্থা থাকে, আমাদের ইন্টারনাল সিকিউরিটি থাকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল সিকিউরিটি কি ছিল, সেখানে কেন সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এবং প্রায় 4 ঘন্টা ধরে গোলমাল হচ্ছিল। এবং আমি আপনাকে বলছি, সেইখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রোলটাও কিন্তু আমার কাছে বিস্ময়কর। এই কারণেই বলছি যে এই রকম একটা ঘটনা হওয়ার পরে সাধারণত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকেও এফআইআর করা হয়, ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে তাদের অবস্থান কিন্তু আমার কাছে মানে বিস্ময়কর মনে হয়েছে। একই সাথে আপনাকে বলতে চাই যে ছাত্র সংসদ নির্বাচনের প্রশ্নটা কিন্তু মানে আড়ালে চলে যাচ্ছে। মানে আপনি দেখুন, চাপানোতর দুপক্ষে চলছে, মিটিং পাল্টা মিছিল চলছে, মানে একে অপরের সাথে বাকবিতণ্ডার প্রশ্ন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী, মানে সুজন চক্রবর্তী, প্রত্যেকেই ছাত্র নির্বাচনের মধ্য দিয়ে, ছাত্র সংসদের মধ্য দিয়ে আজকে নেতা হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনাদের সময় আপনারা ছাত্র মানে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে গ্রহণ করেছেন, আর আজকে যখন ছাত্ররা গণতান্ত্রিক ব্যবস্থা চাইছে, তখন তাদেরকে বারবার বছরকে বছর বঞ্চিত করে রাখছেন। আপনার নিজের আশ্বস্ত করেছিলেন মার্চের মধ্য দিয়ে অন্তত মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন করবেন, সেটাও আপনি করছেন না। তাহলে গণতন্ত্র আপ টু মি, আপনি যতক্ষণ পর্যন্ত ছিলেন সেই পর্যন্ত গণতন্ত্র। আপনি আজকে শাসন ক্ষমতার শীর্ষে রয়েছেন, আপনি গণতন্ত্রকে তোয়াক্কা করছেন না। এই গণতন্ত্রের প্রশ্নটা কিন্তু বারবার সুমন্দা আমরাও তুলছি ল অ্যান্ড অর্ডারের সাথে সাথে, যে সেটা পঞ্চায়েত নির্বাচনে হলেও কিন্তু গণতন্ত্র থাকছে না, পুরসভা নির্বাচনে হলেও গণতন্ত্র থাকছে না, ছাত্র সংসদ নির্বাচনে হলেও আপনি থাকছেন না, মানে গণতন্ত্র রাখছে না। কি করছেন? বকলমে, মানে 2-1টি বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে সবগুলো জায়গাতে, তাই বলে কি ছাত্র সংসদ নেই? বকলমে ছাত্র সংসদ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেখানে ছাত্র সংসদের নির্বাচন না হলেও অগণতান্ত্রিক উপায়েই সে কিছু ছাত্র বছরকে বছর এই সংসদ দখল করে রেখেছে, সংসদের নাম করে ইউনিয়ন দখল করে রেখেছে, এবং তাদের মর্জি মতন সমস্ত কিছুই চলবে।
তারা ঠিক করবে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো কিভাবে পরিচালিত হবে, তারা টাকা তুলবে, তারা ফাংশন করবে, তারা সমস্ত কিছু করবে। এই অগণতান্ত্রিক ব্যবস্থাটা নিয়েই কিন্তু আমরা বারবার প্রশ্ন তুলি যে সেটা স্থানীয় স্তরের নির্বাচন হতে পারে বা কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হতে পারে। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে আপনি আপনার পর্যন্ত গণতন্ত্র দেখেছেন, আপনি বিরোধী নেত্রী হিসাবে গণতন্ত্রের কথাই বারবার বলেছেন, কিন্তু আজকে যখন আপনি শাসক, গণতন্ত্রকে আপনি তোয়াজ করছেন না, তোয়াক্কা করছেন না, একইভাবে আপনি পুলিশ প্রশাসনকেও দক্ষতার সাথে পরিচালনা করতে বারবার ব্যর্থ হচ্ছেন। আমি সরাসরি অর্ণবের কাছে যাব, কিন্তু তার আগে এতবার তার কথা বললাম, ঠিক কি বলেছেন সৌগত রায়, ঠিক কিভাবে পুলিশি নিষ্ক্রিয়তার কথা বলেছেন। বলেছেন পুলিশি নিষ্ক্রিয়তা ব্যাখ্যার অতীত। কি বলেছেন সৌগত রায়, দেখাবো। পুলিশের এই নিষ্ক্রিয়তা ইনএক্সপ্লিকেবল, ব্যাখ্যার অতীত। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীকে হেনস্থা, তারপর গাড়ির চাকায় এক পড়ুয়ার গুরুতর জখম হওয়ার ঘটনায় এখনো উত্তাল ক্যাম্পাস থেকে রাজপথ। এই আবহেই ফের একবার পুলিশকে নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। না করে করে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, পুলিশ ব্রাত্যকে বাঁচাতেই বা পারলো না কেন? সামগ্রিকভাবেই তো নিষ্ক্রিয়তা। পাল্টা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে অধ্যাপক সৌগত রায়কে জবাব দিয়েছেন যাদবপুরের ইংরেজি অনার্সের প্রথম বর্ষের জখম ছাত্র ইন্দ্রানুজ রায়। সেটা তার সরকার ক্ষমতায় রয়েছে, তার দল এখানে ক্ষমতায় রয়েছে, সেটা তার যে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশ মন্ত্রী, তার অপদার্থতা তার কাছে গিয়ে প্রশ্ন করুন। যদি সৌগত রায়ের মনে হয় যে মমতা ব্যানার্জি এই ক্ষেত্রে অপদার্থ ছাত্রছাত্রীদেরকে অ্যারেস্ট করার ক্ষেত্রে, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুক ব্যবস্থা নিতে, বা তার অপদার্থতা থাকলে তাকে পদত্যাগ করে দিতে পুলিশ মন্ত্রীর পদ থেকে। কিন্তু তারপরও পুলিশের নিন্দায় থামছেন না সৌগত রায়। এতক্ষণ ধরে ঘটনা ঘটলো, আর তাছাড়া আমি ভাবি যে যাদের ব্রাত্যকে পাহারা দেবার কথা, এসএফআই এর যারা বাধা দিচ্ছিল তারা কত 7, 8, 10টা ছেলে ছিল। পুলিশ বাধা দিলেই তারা আটকে যেত, তাও হলো না কেন? আমি এই প্রশ্নের জবাব পাচ্ছি না। উনি আর কি ব্যবস্থার কথা বলছেন? উনি যদি স্পষ্ট করে বলতে পারেন যে ওনার ব্যবস্থা মানে কি, যে এরকম ছাপা দিয়ে খুন করার চেষ্টা, বা হচ্ছে উত্তরপ্রদেশে এরকম কথায় কথায় এনকাউন্টার করে দেওয়া, এই এক্সট্রা জুডিশিয়াল কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন? শাসকই যদি পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে বিরোধীরা কি করবে? সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশ্ন অনেকেরই। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সৌগত রায়ের শব্দ লক্ষ্য করুন। উনি বলছেন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, উনি বলছেন কোট আনকোট সামগ্রিকভাবে পুলিশ নিষ্ক্রিয়। আমার প্রশ্নটা অর্ণবের কাছে খুব স্পষ্ট থাকবে, সেটা হচ্ছে সরকার আর পুলিশ তো এক নয়, এবং এই সরকার এবং পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশ বিভাগ চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্ট বলতে পারে, মাননীয় বিচারপতিরা বলতে পারেন, সৌগত রায় বলতে পারেন, ববি হাকিম বলতে পারেন অ্যাক্ট নাও, কিন্তু পুলিশের দায় তো একান্তভাবে অর্ণব সরকারকে নিতে হবে, এক এবং একমাত্র সরকারের দায়িত্ব। অর্ণব সাহার সময় শুরু এখন। ধন্যবাদ সুমনদা। আমার মনে হচ্ছে যে এই কোথাও একটা মানে গলতটা যেখান থেকে হচ্ছে, সেটা হচ্ছে যে ওই দিনকে যে অনুষ্ঠানটা ছিল, শিক্ষকদের যে অনুষ্ঠানটা ছিল, সেই অনুষ্ঠানটাকে শিক্ষামন্ত্রী কী চোখে দেখেছেন, যারা সেখানে ডিগনিটারিরা ছিলেন তারা কিভাবে দেখেছেন, এবং তার পরবর্তীকালে ঘটনাগুলো যেভাবে ঘটেছে সেটা কীভাবে ব্যাখ্যা হচ্ছে, এইটা নিয়ে সমস্যাটা হচ্ছে। আপনার মনে আছে নিশ্চয়ই সুমনদা, 70 দশকে সেই 69, 70, 71 সালে যখন ভয়াবহ নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে, এবং তখন সেই সময় নকশালপন্থী আন্দোলন চলছে, তখন একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল, ঘটনা ঘটাও ফায়দা ওঠাও, শহরে চেয়ে গ্রামে মাও। এই যে ঘটনা ঘটাও আর ফায়দা ওঠাও, তার একেবারে প্রত্যক্ষ নিদর্শন আমরা সেদিনকে দেখতে পারলাম। সেই দিনকে বারবার করে, যেহেতু একটা এজিএম, পূর্বঘোষিত এজিএম, শিক্ষকেরা রয়েছেন, সেইখানে দাঁড়িয়ে যখন এই অনুষ্ঠান চলছে এবং বারবার করে অতিবামপন্থী কিছু সংগঠনের লোকজন, ছেলেমেয়েরা, তারা গিয়ে যখন ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করছে এবং এই হামলা করার চেষ্টা করছে, তখন সেই সময় আমি আগের দিন আপনার এই চ্যানেলেই দেখিয়েছিলাম যে একটা পোস্ট দেওয়া হয়েছে, ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে, ইন্দ্রানুজ রায় একটা পোস্ট দিচ্ছেন, সেই পোস্ট দিয়ে বলছেন এখানে 1500 গুন্ডা ঢুকে পড়েছে। প্রশ্নটা হচ্ছে যে এই প্রভোকেশনের জায়গাকে যে ঘটতে পারে, এবং দিনটা ছিল শনিবার, মাথায় রাখতে হবে শনিবার কিন্তু ক্লাস হয় না ইউনিভার্সিটিতে, সেদিনকে খুব ছিমছাম ছিল, মানে ইউনিভার্সিটি ছিল প্রায় ফাঁকা, সেইখানে এই যে প্রভোকেশনটা তৈরি করা হয়েছে সেইটা কিন্তু মাথায় রাখা দরকার। এই জন্যই তো আদালত বলেছিল যে তাহলে ইন্টেলিজেন্স কি করতে আছে। একদমই তাই। কিন্তু এখানে শিক্ষামন্ত্রী কালকেও একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমি পুলিশ যে নিয়ে যেতে চাইনি, তার একটা বড় জায়গাটা হচ্ছে এই যে এটা যদি আমরা ঠিক থেকে পুলিশ থাকতো, অসংখ্য পুলিশ থাকতো, উল্টো কথা হতে পারতো। আজকে
আজকে এরকমও বলা হতে পারতো যে দেখো যে শিক্ষকেরা, তৃণমূলপন্থী শিক্ষকেরা যেহেতু যারা শাসকপন্থী শিক্ষক, তারা তাদের একটা সমাবেশ করতে যাচ্ছেন বা তারা তাদের একটা এজিএম করতে যাচ্ছেন, সেখানে গিয়ে পুলিশ নিয়ে যাচ্ছেন, তারা পুরো একটা পুলিশ কেকের মতন ব্যবস্থা করতে চাইছেন, বা ইউনিভার্সিটির মধ্যে পুলিশ চলে যাচ্ছে। আমি একটু একটা ছবি এখানে দেখাচ্ছি, আগের দিন আপনাকে দেখিয়েছিলাম ইন্দ্রানুজ রায়েরই, যাকে নিয়ে যিনি আজকে আহত এবং যার আরোগ্য আমরা সবাই কামনা করছি, তার একটা পোস্ট। এই পোস্টকে উনি দিয়েছেন গত বছর সেপ্টেম্বর অক্টোবর এরকম সময় দিয়েছেন। এই পোস্টে আপনার ছবি রয়েছে সুমনদা, এবং সেখানে বলা হচ্ছে যে এবিপি আনন্দ এবং আপনারা এখানে লেসার ইভিল নাম দিয়ে একটা মানে যারা শাসন করছে তাদের পক্ষে যাচ্ছেন। মানে আমি বলছি যে নৈরাজ্য কত দূর যেতে পারে, কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে যে যখন আক্রমণ করা হচ্ছে আক্রমণের কোনো দিশা থাকছে না, যাকে যে কোনো প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে। আমি বলছি এই যে ভয়ঙ্কর চেহারাটা, এই ভয়ঙ্কর চেহারাটাই হচ্ছে এই যে অতিবামপন্থী সংগঠনগুলো, তাদের যে মকিব, সেই মকিবটা ছিল হচ্ছে এইটা। মনে রাখতে হবে ওই দিনকে কিন্তু তার আগে এসএফআই ডেপুটেশন দিয়েছে, এই ছবিও আমি আগের দিন দেখিয়েছি আপনাকে। তারপর টিএমসিবি ওখানে ডেপুটেশন দিয়েছে। এই ডেপুটেশন নেবার পর প্রায় 40-45 জন ছেলে মেয়ে তারা তাকে ঘিরে ধরে, এবং শিক্ষামন্ত্রী তখন বলেন যে আমি এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। তারা বলছে আপনি এইখানে বসে, এই ঘেরাওয়ের মধ্যে বসে আমাদের সকলের সঙ্গে কথা বলে একটা মীমাংসা দিন। এবার একজন সরকারি পদে বসে থাকা একটা লোক, একজন মন্ত্রী, তিনি যখন ওখানে গিয়েছেন মন্ত্রী হিসেবে যাননি, তিনি ওইখানে গিয়েছিলেন ওয়েবকুপার সভাপতি হিসেবে, চেয়ারম্যান হিসেবে গিয়েছিলেন। ওই অনুষ্ঠানটা কিন্তু কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। ওখানে প্রথম দফায় ছিল হচ্ছে একটা সেমিনার, দ্বিতীয় দফায় যে আলোচনা, সামান্য আমরা যে কয়েকজন কথা বলার সুযোগ পেয়েছিলাম বা সময় পেয়েছিলাম, আমরা মূলত আলোচনা করেছিলাম যে কেন্দ্রীয় শিক্ষানীতি, সেই শিক্ষানীতির বিরুদ্ধে আমি যতদূর মানে যদি ভুল না করে থাকি, যারা সেদিনকে আন্দোলন করেছেন, সেটা মূলধারার বাম হোক বা অতিবামপন্থী সংগঠনগুলি হোক, তারাও কিন্তু একই রকম ভাবে এই কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে তারা কথা বলে। তাহলে এই জায়গাতেও কোনো ফারাক নেই আমাদের। এই যে ইউজিসি ড্রাফট, সেই ইউজিসি ড্রাফটের মধ্যে দিয়ে আমাদের যে রাজ্যের হাতে যে শিক্ষার যে ক্ষমতাগুলো, সেই ক্ষমতাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে ভিসি নিয়োগ থেকে আরম্ভ করে, সেখানে সিলেবাস তৈরি করা থেকে আরম্ভ করে ভাষা। কিন্তু আমি বলছি ধন্যবাদ আপনাকে। ফারাক তো একটা জায়গাতেই ছাত্রদের সঙ্গে, যে কেন শাসক দল বলছে না যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। এই ছাত্রদের দাবি তো ছিল সময় মতো 2019-এর পরে একমাত্র দাবি ছিল যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া। কালকে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি ইন্টারভিউ দিয়েছেন, তাতে উনি পরিষ্কার করে বলেছেন যে ইউনিভার্সিটিতে যে ইলেকশন হবে, যে ছাত্র ইলেকশন হবে, সেটা কিন্তু সিদ্ধান্ত নেবে হচ্ছে ইউনিভার্সিটি নিজেই। সরকার সেখানে সহায়তা করতে পারে বা সরকার সেখানে পাশে থাকতে পারে, কিন্তু ইউনিভার্সিটিগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। এবার ইউনিভার্সিটির যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষরা তারা তো তাদের পরিস্থিতিকে বুঝবেন, সেই পরিস্থিতিকে বুঝে তারা সেই সিদ্ধান্তের দিকে যাবেন। কখনো কি বলা হয়েছে যে ইলেকশন হবে না? কখনো বলা হয়নি এরকম। কিন্তু পরিস্থিতিকে, এই যে সামান্য একটা ঘটনা আমরা সেদিনকে দেখলাম যে একটা এজিএম এ অর্ণব, ধন্যবাদ আপনাকে। আবার কথা বলবো আমরা। এক হচ্ছে যে প্রথম কথা, সামান্য ঘটনা নয় এই ঘটনা, তার ব্যাপ্তি, যারা আহত হয়েছেন, যে পক্ষে যারা আহত হয়েছেন, প্রত্যেকের আমরা দ্রুত আরোগ্য কামনা করি। আমি অর্ণবকে এবং কালকে সারাদিন দেবাংশু ভট্টাচার্যরা যেটা ভাইরাল করেছেন, আমি দেবাংশুকেও ধন্যবাদ দেব। হ্যাঁ, ঘটনা ওই ঘটনাটাকে সামান্য বলি, বলছি যে একটা এজিএম ঢুকছে, এজিএমটা কোনো রাজনৈতিক সমাবেশ ছিল না, এটাকে আমি বলেছি যে সেটাকে নিয়ে এইরকম আমি বলছি যে সারাদিন আমি কেন দেবাংশুদের ধন্যবাদ দিচ্ছি, যে পুরো 10ই সেপ্টেম্বর 2024-এর একটা পোস্ট, সেখানে দেবাংশুরা কালকে মোটামুটি গোটা রাজ্যে ভাইরাল হয়ে গেছে। তাতে এবিপি আনন্দের সঞ্চালক মাননীয় সুমনদের চিতা জ্বালানোর হুমকি দিয়েছিল ইন্দ্রানুজ, এবং সত্যি ওটা পোস্টও করে দিয়েছে যে চিতা জ্বালানো হবে তবে বলেছিল। দেখুন, আমি বলছি যে দুটো কথা। এক হচ্ছে কি করা উচিত ছিল। প্রথম কথা যে এর পরে ইন্দ্রানুজ, তার সম্পর্কে আমি যা বলেছি এবং আজ যা বলবো, ভবিষ্যতে যা বলবো, এক ছটাক তার কোনো পরিবর্তন হবে না। তার কারণ সাংবাদিকতার মূল্যায়ন এবং সাংবাদিকতার অবস্থান। কে কত সালে আমার সম্পর্কে কি বলেছিল আমি ওকে চিনিও না। ও সোশ্যাল মিডিয়ায় আমার চিতা জ্বালানোর কথা বলেছে, আমার তো ধারণা আমার পুত্র এবং কন্যা চিতা জ্বালাবে, তো ও দায়িত্ব নিতে চেয়েছে, আমি সেটা বলছি না। এখানে আপনারা বলুন এখানে আমার কি করা উচিত। এক হচ্ছে কেউ বলতে পারেন এফআইআর করা উচিত, খুনের চক্রান্ত, আমি তা মনে করি না। সোশ্যাল মিডিয়ায় এমন একটা ওপেন প্ল্যাটফর্ম যাতে এই ধরনের চলে। আপনারা দেখেছেন যে আমি বলছি আমার থেকে 1500 গুণ বেশি, কত গুণ আমি নিজেও জানি না, জনপ্রিয় অমিতাভ বচ্চন কোভিডের সময় একজন লিখলেন যে কেন আপনার মৃত্যু হচ্ছে না, কেন কোভিডে আপনি মরে গেলেন না, উনি খুব দুঃখ পেলেন। কিন্তু আমি বলছি সোশ্যাল মিডিয়া এই ধরনের চলে। দ্বিতীয়, আমার কি করা উচিত, প্রত্যেকটা আমি বলছি যে আমার ইন্দ্রানুজ আমার ছেলে মেয়ের থেকে সামান্য 2-1 বছরের বড়।
আমি বলছি যে ও তো অর্ণব রায় বলেন যে ওরা সম্পূর্ণ মাওবাদী রাজনীতি করে, নকশালবাদী রাজনীতি করে। আমি তো কিষাণজির বোধহয় সব থেকে বেশি টেলিফোনিক ইন্টারভিউ নিয়েছি, এমনকি অ্যাম্বুশের একটা ঘটনার সময়ও লাইভ এই চ্যানেলে কিষাণজির ইন্টারভিউ নিয়েছি। কিষাণজিকে সেই ইন্টারভিউতে এবং সবকটা ইন্টারভিউতে বলেছি যে আমি হত্যার রাজনীতির বিরুদ্ধে। এখন মাওবাদী বা নকশালবাদী রাজনীতি যারা করেন, যারা চরমপন্থী রাজনীতি করেন, তারা যদি আমাকে গুরু ঠাকুর মানেন আর ভীষণ ভালো লাগে আমার অবস্থান, তাহলে আমি নিজের অবস্থান নিয়ে প্রশ্ন তুলব। আমার মধ্যে এটা নিয়ে কোনো দ্বিধার জায়গা নেই। দ্বিতীয় হচ্ছে যে যা যা বলেছি সবকটা আমি একবারও বলবো না যে এই পোস্টটা সামনে আনার পর তার এক ছটাক পরিবর্তনের প্রয়োজন হয়েছে। তার কারণ আমরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে আক্রমণটা হয়েছে তার নিন্দা করেছি। একই সঙ্গে যে গাড়িতে এই ছেলেটি, এই ইন্দ্রানুজ ধাক্কা খেয়েছে, ফুটেজ স্টিল করে দেখাচ্ছি, এখনও দেখাচ্ছি, ভবিষ্যতেও দেখাবো। ভবিষ্যতে ইন্দ্রানুজের ওপর রাষ্ট্রের দিক থেকে যদি কোনো রকম অন্যায় হয়, তার সব থেকে বেশি তার প্রতিবাদে সরব হব আমরাই। এখানে কোনো ব্যক্তি সম্বন্ধে, সঞ্চালক সম্বন্ধে এক বছর আগে বা কয়েক মাস আগে কে কি বলেছিল, সাংবাদিকতার মূল্যায়নের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এবং ব্যক্তিগতভাবেও আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার অবস্থান আমি একটুও পাল্টাচ্ছি না। তবে আবার যারা ধন্যবাদ, এতটা যারা ভাইরাল করলেন তাদের সবাইকে, দেবাংশু সহ ধন্যবাদ, অর্ণবকেও ধন্যবাদ। কিন্তু এখান থেকে আমার পরবর্তী আবার মূল বিষয়ে ফিরব। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে পুলিশের ভূমিকা, এবং সেই পুলিশের ভূমিকা শুধু এর আগে একটার পর একটা ঘটনায়, যখন এই যেখানে আমাদের এই স্টুডিও, সেখানে যিনি একেবারে নিকটবর্তী কাউন্সিলর সুশান্তের ওপর যখন হামলা হলো, তখনও সৌগত রায় কিংবা ববি হাকিমরা তার প্রতিবাদ করেছেন। কিন্তু তারপরে পুলিশের ভূমিকার কোনো পরিবর্তন হয়েছে কি জানি না আমরা। পরের প্রতিবেদন একবার মনে করিয়ে দেবো। দেখুন, পুলিশের গাছাড়া মনোভাবের জন্যই বিপত্তি। মন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে। যাদবপুর কাণ্ডে পরপর দুদিনই কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়েছে পুলিশ। তবে শুধু আদালত নয়, যাদবপুরের ঘটনায় বারবার পুলিশকে নিশানা করেছে খোদ তৃণমূলী। রাত্রকে কেন পুলিশ বাঁচাতে পারল না আমি জানি না, সেটা বিচার করে দেখা যায়। পুলিশ একটু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে ভয় পায়, ভাইস চ্যান্সেলর যদি না বলে সাধারণত ওরা অ্যাকশন নেয় না, সেই জন্য ওরা নেয়। সম্প্রতি কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনাতেও পুলিশের ভূমিকা নিয়ে সরব হন মেয়র ফিরহাদ হাকিম থেকে সাংসদ সৌগত রায়। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। আমার মনে হয় সমস্যা হচ্ছে এই যে আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে, সুতরাং আমাদের আর কি হবে, এদিক ওদিক তো হবে না। তাই পুলিশ ভাবছে যে যেরকম এই গচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ঘটনায় সেই পুলিশেরই কড়া সমালোচনা করেছেন। ফিরহাদ হাকিমের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে তৃণমূলের 4 বারের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কি ঘুরিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই সমালোচনা করছে তৃণমূলের একাংশ? প্রশ্ন তুলছে বিরোধীরা। গোটা পুলিশ দপ্তরকে তো 12টা বাজিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। সন্দেহ আছে উনি পুলিশ মন্ত্রী। সৌগতবাবু বলছেন পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ নিরুত্তর, পুলিশ কিছু করে না। আরে ক্ষমতা থাকলে গিয়ে পুলিশ মন্ত্রীকে বলুন যে আপনি এত অযোগ্য এবং অপদার্থ যে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন, নিরুত্তাপ করে রেখেছেন, বাংলা সর্বনাশ করছেন। এসব বলার যোগ্যতা সৌগতবাবুর হবে না। আজে বাজে কথা রাস্তাঘাটে বলে লাভ কি? পুলিশ মন্ত্রীর দয়ায় ঠিকই আছেন ওরা সব, সৌগতবাবু এবং তার বাহিনী। দয়া করে সহজ কথাটা সহজভাবে বলুন না যে রাজ্যের পুলিশ মন্ত্রী সর্বৈব ব্যর্থ, পুলিশ মন্ত্রীকে সরতে হবে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, বা পুলিশ মন্ত্রী অতি ব্যস্ততার কারণে এই দপ্তরে মনোনিবেশ করতে পারছেন না, পুলিশকে পরিচালনা করতে পারছেন না। এই বিষয়ে সৌগতবাবু বলুন একটু সাহস করে। সব মিলিয়ে পুলিশ নিয়ে প্রশ্ন তুলে অস্বস্তিতে তৃণমূলী। শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এবিপি আনন্দ সাংবাদিকতা কখনো প্রতিক্রিয়ার ভিত্তিতে করে না, সাংবাদিকতার মূল্যায়নও প্রতিক্রিয়ার ভিত্তিতে করে না। খুব সহজ একটা উদাহরণ দিই, আমি বিস্তারিত যাব না, এ নিয়ে আলাদা একটা অনুষ্ঠান করব ভাবছি। সেটা হচ্ছে, ধরুন আরজিকর কাণ্ডের পর
আমার বিরুদ্ধে, আমার সুযোগ্য এই চ্যানেলের সহকর্মীদের বিরুদ্ধে এবং এই চ্যানেলের বিরুদ্ধে, এই সংস্থার বিরুদ্ধে কতগুলো মামলা, কতগুলো তলব, কতগুলো আইনি চিঠি, কতগুলো সমন পেয়েছি আমি কোনোদিন আপনাদের সামনে রাখিনি, কোনো একদিন আলাদা করে রাখবো। এবং ভাবতে পারবেন না যে ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই, তলব ইত্যাদি তো আছেই, গাইঘাটা থানায় পক্সো মামলায় আমায় ডেকে পাঠানো হলো। কেন? এই অর্ণব ঠিক যে চেয়ারে বসে আছে, এই চেয়ারে আমার সম্মানিত একজন অতিথি, আমি নাম বলছি না, অফিসিয়াল স্পোক্সপারসন অফ আ পার্টি, তিনি এসে একটা কেসের রেফার করেছিলেন। সেখানে সঞ্চালকের কোনো ভূমিকা ছিল না, চ্যানেলের কোনো প্রতিবেদন ছিল না, সে বিষয়ে আমাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। কিন্তু তারপর তার নামে মামলা হলো, দ্বিতীয় অভিযুক্ত সুমন দে, তৃতীয় অভিযুক্ত এবিপি হাউস। ভাবতে পাচ্ছেন? পক্সো মামলা। মাননীয় বিচারপতি মানে কার্যত প্রায় সঙ্গে সঙ্গে সেই মামলা থেকে আমায় মুক্ত করে দেয়। আমি বারবার বলি না, কলকাতা হাইকোর্ট যদি না থাকতো তাহলে প্রতিদিন 8টার সময় আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে কোনো দিন আসতে পারতাম না। ধরুন পানাগড়, বিরাট ঘটনা, অত্যন্ত দুর্ভাগ্য, আমার আজও আফসোস যে সেই সময় আমি বম্বেতে বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিচ্ছি। পানাগড় ঘটনা নিয়ে আমি কোনো অনুষ্ঠানই করিনি, অথচ আমার 3 জন সুযোগ্য সহকর্মীর সঙ্গে আমাকে পানাগড় মামলার জন্য অভিযুক্ত করা হলো, যেখানে মাননীয় বিচারপতি, আমি বিচারাধীন বিষয় বলে বিস্তারিত বলছি না, প্রথমেই জিজ্ঞেস করলেন যে রাষ্ট্র কি কোনো একজনকে বাঁচতে পারে? কেন জিজ্ঞেস করলেন? তার কারণ যে খবর আমরা সম্প্রচার করেছি সেই খবর প্রায় সমস্ত সংবাদ মাধ্যম, টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্র সম্প্রচার করেছে। তাহলে কেন বেছে বেছে একজনকে এই নোটিশ করা হলো এবং কাঁকসা থানায় আমাদের ডেকে পাঠানো হলো? এই প্রশ্ন আমাদের থাকবে। এই নিয়ে বিস্তারিত সমস্ত মিটে যাওয়ার পরে আলোচনা করতে হবে। কিন্তু আবার বলছি, তারপরেও যদি শিল্পের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কোনো প্রশংসনীয় কাজ করে, 2 হাত তুলে তাকে স্বাগত জানাবো। যদি যেরকম স্টার থিয়েটারকে বিনোদিনীর নামে পরিবর্তন করার যে সিদ্ধান্ত, আমি মনে করি ঐতিহাসিক, তার প্রশংসা করব। সেই জন্যই বলছি যে প্রতিক্রিয়া শুধু ইন্দ্রানুজের ক্ষেত্রে নয়, আমরা প্রতিক্রিয়া দেখে সাংবাদিকতার মূল্যায়ন করি না। আমি ঠিক এইখান থেকে আবার বিষয়ে আসছি, মার্জনা করবেন সলিলদার কাছে। সলিলদা, আমি সরাসরি আপনার কাছে জানতে চাইছি যে এই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তো অন্তহীন। কলকাতা হাইকোর্টে নিষ্ক্রিয়তা দেখে ব্যবস্থা নিতে বলছে। আমি বলছি 6 মাসের, আমি লাইব্রেরিতে বসে দেখছিলাম, যদি উদাহরণ দিই, এই অনুষ্ঠান আরও অন্তত 4 ঘন্টা চলবে, আমি সে রাস্তায় যাচ্ছি না। ধরুন আরজিকর, প্রথম দিনের শুনানিতে সিবিআইয়ের নির্দেশ হয়ে গেল। আমি বারবার বলি প্রায় নজিরবিহীন একটা ঘটনা। সিবিআই কী করলো সেই মামলা নিয়ে সেই প্রসঙ্গ ভিন্ন, কিন্তু আমার বক্তব্য যে পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই তো সেটা হলো। এই রকম পর মামলায় কেন আজকে দলের সাংসদকে, যিনি আমার জ্ঞান হওয়ারও আগে থেকে সক্রিয় রাজনীতি করছেন, লেট 60s থেকে, তাকে পুলিশের ভূমিকা সমালোচনা করতে হচ্ছে? সলিল ভট্টাচার্যের সময় শুরু এখন। ধন্যবাদ সুমন। দেখো, খুব মাননীয় শাসক দলের সাংসদ সৌগত রায়, মাননীয় সৌগত রায় আমার নিজের মাস্টারমশাই ছিলেন, আমার অধ্যাপক ছিলেন। আমি অত্যন্ত সম্মান রেখেই বলছি, উনি যে আজকে পুলিশের ব্যর্থতা এবং গাফিলতির কথা বলেছেন, উনি পুলিশের কথা বলতে চাননি। উনি বলেছেন যে পুলিশের মন্ত্রী যিনি, পুলিশ দেখেন যিনি, পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির সমালোচনা, তার গাফিলতি, তার চরম ব্যর্থতার কথা বলেছেন। সুমন, তোমার মনে আছে? আপনি নিশ্চিত সৌগত রায় তো দল থেকে পদত্যাগ করার কথা ভাবছেন বা ভেবেছেন বলে শুনিনি? না, কোনোদিন শুনিনি আমরা কোনোদিন শুনিনি। বরঞ্চ ওনাকে টিকিট দেয়া হবে কি দেয়া হবে না নিয়ে, সেই নিয়ে যখন তর্জা হচ্ছে তখনও শুনিনি। কিন্তু আজকে উনি হঠাৎ তার ভোল পাল্টে দিলেন। ভোল পাল্টে তিনি ডাইরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাই বলো, মাননীয় মুখ্যমন্ত্রীর উনি সমালোচনা এবং ব্যর্থতা এবং গাফিলতির উদাহরণ দিলেন। উল্টে সলিলদা, শোনা যায় যে সৌগত রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় পার্সু করে জোর করে টিকিট দিয়েছেন, তার দলের অনেকে প্রভাবশালী অপোজ করেছিলেন। হ্যাঁ, তার বিরোধিতা করেই কিন্তু তৃণমূল নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে টিকিট দেওয়া হয়েছিল। নাহলে কিন্তু মানে অর্ধেকের বেশি সদস্য, শাসক দলের সদস্য কিন্তু তার বিরোধিতায় ছিল। আজকে তিনি যখন সমালোচনা করছেন, আজকে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে বলছেন, আমি দেখো, মাননীয় বিচারপতি যথার্থ বলেছেন যে তার কজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে। উনি জানতে চাইছেন এটা কনকক্টেড কিনা, এই ঘটনাটা মানে পরিকল্পিত কিনা। কারণ
উনি পিওসও পান, উনি যদি ইউনিফর্ম পুলিশ নাও নিতেন, সঙ্গে দুজন সিকিউরিটি তো নিতেন, উনি সেটাও নেননি। কিন্তু এরপরে দেখো তুমি কোথাও কিন্তু উনি আহত হননি, ওনার ড্রাইভার আহত হননি, কেউ আহত হয়েছে বলে আমি সলিলা কাঁচের আঘাত লেগেছে ব্রাত্য বসুর, উনি বলেছেন না লাগেনি, বলেছে আমার দিকেও এসেছিল, তখন আমার সিকিউরিটি আমার লোক আমাকে পেছন দিকে টেনে নিয়ে গেছিল, গাড়ির পেছনে টেনে নিয়েছিল, কোনো আঘাত তার হয়, গাড়ির সামনের কাঁচ ভেঙেছে, গাড়ির কাঁচ ভাঙতে পারে এবং যে ভেঙেছে তার লেগেছে হাতে। এরপরে কথা হচ্ছে দেখো যে ইন্দ্রানুজ আজ অন্ডব বলার চেষ্টা করলো, ইন্দ্রানুজ রায় 1 বছর আগে সংবাদ মাধ্যম, এবিপি সংবাদ মাধ্যম এবং সঞ্চালকের নামে কি কি বলেছিল, কি কি ভাষা দিয়েছিল, সোশ্যাল মিডিয়াতে বলেছিল, তোমার মনে নেই? একটা রিমান্ডের আসামি বিরোধী দলের বীরভূমে, তাকে রিমান্ড চাইনি বলে এক আইনজীবী বলেছিল, সেইটুকুনি খালি দেখানো হয়েছিল সেদিন আমি এখানে শুয়ে বসে আছি তোমার সঙ্গে, তোমার নামে 41 এর নোটিশ এসছে। এটা তো আমি জানি, ভালো করে জানি। মনে থাকে না, এত নিয়মিত আসে না, প্রায় রোজ সকালে সংবাদপত্রের মতো হয়ে গেছে। এবং সেই খবরটা আমি প্রথম পাই সকালবেলায়, বিশ্বনাথ বাবু আমাকে ফোন করে বললেন, আমি তো হতবাক, এটা নিয়ে তো আমরাও কত কথা বলেছি। সুতরাং আজ কিন্তু দেখো মানে বিরোধিতার একটা সীমা আছে, ভেঞ্জেন্সের একটা সীমা আছে, তোমার প্রতিশোধের একটা সীমা আছে, সব সীমা পেরিয়ে গেছে। আজকে তুমি বলো তো, নিরাপত্তা রক্ষী নিয়ে গেলেন না, এটা তো ঘটনা, পুলিশের ইন্টেলিজেন্স কালেকশন ছিল, ইন্টেলিজেন্স কিন্তু বলেছে যে টেনশন ওয়াজ মাউন্টিং, টেনশন ওয়াজ ব্রিউইং সিন্স মর্নিং, এবং ছাত্রদের মধ্যে টেনশন ছিল, যেটা ওয়েব কুপার সকলে জানতো, এবং খালি তাই না, অধ্যাপকদের অনেকেই জানতেন, এবং ওম প্রকাশ মিশ্র তার যা বডি ল্যাঙ্গুয়েজ সেদিন আমরা দেখেছি সংবাদ মাধ্যমে, এবং তার সঙ্গে ছাত্রদের যে সংঘাত সেটাও আমরা দেখেছি। কিন্তু কোথাও আমরা দেখিনি কোনো ছাত্র, যাদবপুর ইউনিভার্সিটির কোনো ছাত্র কোনো অধ্যাপকের গায়ে হাত তুলেছে বা কোনো গাড়ির উপর কোনো অ্যাটাক করেছে, এমন কোনো ঘটনা ঘটেনি। যেটা কিন্তু মাননীয় বিচারপতি সঠিক বলেছেন যে ওখানে কি ঘটনা ঘটেছিল, ওখানে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যেখানে মন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছিল, ওনার নিরাপত্তা রক্ষী আঘাতপ্রাপ্ত, কেন উনি নিরাপত্তা রক্ষী নিয়ে যান? ধন্যবাদ সলিলা, আপনি আসুন অর্ণব। তবে আমি একটা জায়গা বলবো, সেটা হচ্ছে গাড়ির ওপর আঘাত ঘটেনি, আঘাত পড়েনি, এ কথা একেবারে বলা যাবে না। সামনের কাঁচ চুরমার, আমাদের ভিডিওতে এবিপি আনন্দের ফুটেজে দেখা যাচ্ছে যে সাইডের যে মিরর গ্লাস সেটাকে ভাঙা হচ্ছে, এই ছবি কিন্তু ফুটে যাচ্ছে। হ্যাঁ, সেই তুলনায় কিন্তু যে আহত হয়েছে ইন্দ্রানুজ, যে আহত, এটা গ্রিভিয়াস আর্ট, চরম গ্রিভিয়াস আর্ট, এবং তার জন্য কিন্তু একটু মনে শৈলদাকে আমি শুধু একটু মনে করিয়ে দেবো, সেই দিনকে অন্তত 18 থেকে 20 জন অধ্যাপক আক্রান্ত হয়েছেন এবং তার ভিডিও রয়েছে, আক্রান্ত, আহত, মারছে পিটিয়ে ধরে, মানে খেলতে খেলতে নিয়ে যাচ্ছে, মারতে মারতে। অধ্যাপকরা গিয়েছিলেন কেন? কেউ আহত, বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে বহিরাগত নিয়ে আপনারা সেই অশান্তি 2023 সালের অধ্যাপক, একজন অধ্যাপক, একজন আমি আমার পরের প্রতিবেদনে যাব, কিন্তু তার আগে বলবো যে এখানেও আমাদের একটা এডিটোরিয়াল টেক আছে। কি টেক? সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে তার পাড়ায় সর্বত্র পোস্টার পড়েছে ক্রিমিনাল হিসেবে। আমি বলছি, আমি এখানে একেবারে স্পষ্ট এর প্রতিবাদ করলাম, এবং এই বাড়ির অংশটায় প্রতিবাদ কিন্তু এবিপি আনন্দের আজকের নয়, 2 দশক ধরে আমরা বাড়িতে হামলা, বাড়িতে আক্রমণ, বাড়ির সামনে প্রদর্শন এর বিরোধিতা করে এসেছি। কেন করেছি? তার কারণ খুব সহজ কারণ, সেটা হচ্ছে বাড়িতে যে ব্যক্তির বিরুদ্ধে বলা হচ্ছে তিনি একা থাকেন না, তার পরিবারের লোক থাকে, তাদের অনেকে এটাতে অ্যাফেক্টেড হন, অনেক সময় বাচ্চারা থাকতে পারে। সবথেকে বড় কথা, রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই এরম মানুষও তার পরিচিত পরিবেশে বাড়ির লোক হিসেবে এটাতে অ্যাফেক্টেড হন। মনে রাখবেন, এই জিনিস কিন্তু এখন নয়, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন রাত্রিবেলা ঘোষণা করলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য পাম এভিনিউয়ের বাড়িতে ওই অংশে তিনি অবরোধ করলেন। সেদিনও এবিপি আনন্দ ওই উত্তাল 2011 সালের আগে অবধি এই ঘটনার প্রতিবাদ করেছিল। তার পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আদিগঙ্গা হয়ে যখন প্রতিবাদকারীরা গিয়ে বাড়ির সামনে প্রদর্শন করবে, সেটারও আমরা প্রতিবাদ করেছি। যেমন আমরা তীব্র প্রতিবাদ করেছি আজকে যেরকম ব্রাত্য বসুর বাড়ির সামনে কুরুচিকর পোস্টারের প্রতিবাদ করছি বাড়ির সামনে বলে,
পোস্টার, রাজনৈতিক পোস্টার কোথাও পড়তেই পারে, কিন্তু বাড়ির সামনে বা কর্মক্ষেত্রে এই ধরনের পোস্টার কতটা রুচিশীল এই প্রশ্ন আমাদের ছিল, আছে, থাকবে। কেউ কি এটা ভুলে গেছেন? কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তার ব্যাংশাল আদালতের নির্দেশে হাইকোর্টের রেজিস্ট্রার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল। আমি যা জানি একজনকেও, 2টি মামলা হয়েছিল, একজনকেও গ্রেফতার করা হয়নি। দেখা যাচ্ছে তার আবাসনে, তার কর্মক্ষেত্রে 2জন, সেই সিসিটিভি ফুটেজ এবিপি আনন্দ প্রথম আপনাদের সামনে এসেছিল, যে কুরুচিকর পোস্টার সাঁটছেন কলকাতা হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির বিরুদ্ধে। আমি বলছি তারপরও কোনো গ্রেফতার হয়নি। সেক্ষেত্রেও আমাদের প্রতিবাদ ছিল, এক্ষেত্রেও আমাদের প্রতিবাদ আছে। তার কারণ আবার বলছি, আমরা সাংবাদিকতার মূল্যায়ন এবং নীতির ভিত্তিতে প্রতিবাদ করি। আমার পরের যে প্রতিবেদন সেটা এই পোস্টার কাণ্ড নিয়ে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার নামের শুরুতে কিনা লেখা ক্রিমিনাল। পোস্টারে ব্রাত্য বসুর ছবির ওপরে লেখা ওয়ান্টেড। কালিন্দিতে ব্রাত্য বসুর বাড়ির আশেপাশের এলাকা, পাড়া, যে রাস্তা দিয়ে তিনি প্রতিদিন যাতায়াত করেন, সর্বত্র এই পোস্টারে ছয়লাভ। পোস্টারের কোনায় লেখা রয়েছে এসএফআই ওয়েস্ট বেঙ্গল। ছাত্রদের ওপর গাড়ি চাপা দিয়ে উনি পালিয়ে গেছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের হয়েছে। আমরা বলছি ব্রাত্য বসুকে খুঁজে বার করতে হবে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তো কোনো অন্যায় কিছু চাইনি, আমরা শুধু চেয়েছি বিচার চাই। কিন্তু কোনো ঘটনা ঘটলে সেই ব্যক্তির বাড়ির কাছে গিয়ে প্রতিবাদ, বিক্ষোভ, পোস্টার টাঙানো, এগুলো কি আদৌ রুচিশীল কাজ? সেই ব্যক্তি তো একা বাড়িতে থাকেন না, তার পরিবার সেখানে থাকে। তারা তো আর রাজনীতির মানুষ নন, বক্তব্য অনেকেরই। শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে এনো পোস্টারে চরম অসন্তুষ্ট এলাকাবাসী। যেভাবে পোস্টার ফেলা হয়েছে সেটা কল্পনা করা যায় না। আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি এদের আচরণে। এরা ছাত্র, সত্যি সত্যি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সব পোস্টার যারা মারতে পারে তারা মনে হয় আরো অনেক খারাপ কাজ করতে পারে বলে আমার মনে হয়। এই মানসিকতা, এই রকম এত নিচু মানের রুচি আমার মনে হয় না প্রকৃত ছাত্রদের মধ্যে আছে। শনিবার ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই সহ বামপন্থী পড়ুয়ারা। সেই সময় গাড়ির ধাক্কায় জখম হন ইংরেজি বিভাগে স্নাতক প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। এরই মধ্যে শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি চেয়ে বৃহস্পতিবার থেকেই কালিন্দী চত্বরে এরকম অজস্র পোস্টার লাগানো হয়। পোস্টারের নিচে লেখা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রের উপর গাড়ি চাপা দিয়ে পলাতক। লাল রঙে হাইলাইট করে লেখা সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান। এ বিষয়ে ব্রাত্য বসুর বক্তব্য, সিপিএমই আছে। প্রয়োজনে রাজ্যের মানুষজন বাধ্য হবে জায়গায় জায়গায় থানার ভেতরে যে সমস্ত ওয়ান্টেড বোর্ড আছে সেই সমস্ত ওয়ান্টেড বোর্ডে এই ওয়ান্টেড ক্রিমিনাল ব্রাত্য বসুর এই পোস্টার লাগিয়ে দিয়ে আসতে। এসএফআই এর মাদর ছেলেরা তারা পুরো কালিন্দি যেখানে ব্রাত্য থাকে সেখানে পোস্টার মেরেছে, ওয়ান্টেড, ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে এই বলে। ব্রাত্য নাকি ওয়ান্টেড। ব্রাত্য কি গাড়ি চালাচ্ছিলেন? ব্রাত্য কি চাপা দিয়েছেন? আমার গাড়ি চালাবার সময় যদি ড্রাইভার কোথাও অ্যাক্সিডেন্ট করে তার জন্য আমায় গ্রেপ্তার করতে হবে? যাদবপুর কাণ্ডের প্রতিবাদে রবিবার কালিন্দী এলাকায় মিছিল করেছিল সিপিএম ও এসএফআই। সেই মিছিল ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শনিবার ফের দমদমে মিছিলের ডাক দিয়েছে এসএফআই। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ইস্যুতে যাব, যেটা যাদবপুর কাণ্ডের সঙ্গেই সম্পৃক্ত, একেবারে সরাসরি সম্পর্কযুক্ত। কিন্তু তার আগে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা কি বলছেন দ্রুত একবার দেখে নেব। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। সুভাষ ঘোষাজ্জা তিনি লিখছেন, আইনের শাসন নেই বলেই এফআইআর করতেও বিচারপতির নির্দেশের প্রয়োজন। সজল সেন লিখছেন, শিক্ষামন্ত্রীকে ঘিরে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে সেটা নিন্দনীয়। চন্দ্রনাথ বিশ্বাস লিখছেন, প্রতিটি ক্ষেত্রেই হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয় কেন? পুলিশ কি চোখে ঠুলি পড়ে আছে? স্বপ্নদীপ চক্রবর্তী লিখছেন, রাজ্যে এত বিশ্ববিদ্যালয় রয়েছে, বারবার যাদবপুরেই রাজনৈতিক অশান্তি ছড়ায় কেন? দৈপায়ন রায় লিখছেন, বিজেপি এবং এবিভিপি যে ভাষায় যাদবপুরকে হুমকি দিচ্ছে তা কোনো মতেই মানা যায় না। ঠিক এইখান থেকে আমার পরের প্রতিবেদনে আসব, যেটা একেবারে যাদবপুর কাণ্ডের সঙ্গেই সম্পৃক্ত এবং সম্পর্কযুক্ত। পরশুদিন এই স্টুডিওতে এসেছিলেন ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন। তিনি এইখানে এই চেয়ারে বসে বলছিলেন
যে তার অভিযোগ, মারাত্মক অভিযোগ, মেদিনীপুরের মহিলা থানায় তাদের ওপর অত্যাচারের অভিযোগ। আজকে তিনি সেই নিয়ে আদালতের দ্বারস্থ হলেন। আর অন্যদিকে এসএফআই নেত্রী সুচরিতা দাস এই মুহূর্তে ট্রাফিক কনজেশনে আটকে আছেন, তাকে ফোনে ধরবো। তিনি এই মারাত্মক অভিযোগ তুলেছেন এবং কাল হাইকোর্টে মামলা করেছেন। আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখাবো, তারপর সরাসরি সুচরিতা দাসের সঙ্গে কথা বলবো। দেখুন। থানায় তুলে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচারের অভিযোগে এসএফআই নেত্রীর পর এবার পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডিএসও নেত্রী সুস্মিতা সোরেনও। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র জখম হওয়ার প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই ও এসইউসিআর ছাত্র সংগঠন ডিএসও। ধর্মঘটের দিন মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন কর্মসূচি নেয় ডিএসও। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আগেই কর্মী সমর্থকদের রাস্তা আটকে দেয় পুলিশ। অভিযোগ, এরপর ঘটনাস্থল থেকেই মহিলা আন্দোলনকারীদের মেদিনীপুর মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে শুরু হয় অকথ্য অত্যাচার। ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো। মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে। এইভাবে আমাকে মারতে থাকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। তো আমি জানি না যে এটা কেন করছে। এই প্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও ডিএসও নেত্রী সুস্মিতা সোরেন। প্রাথমিকভাবে আমাদের যে অভিযোগ সেটা আমরা ওখানে দাখিল করেছি এবং সেটা মহামান্য আদালত আমাদের এই অভিযোগকে সেখানে গ্রহণ করেছেন। ওরা মামলা অনেক গৃহীত হয়, ও মামলার শুরু শেষ আমরা বুঝে নেব। যে যদি কারোর গায়ে গলা মোমবাতি ফেলে থাকে, সঙ্গে সঙ্গে মেডিকেল হয়নি কেন, সে মেডিকেল রিপোর্ট কোথায়? ওই একই দিনে অর্থাৎ সোমবারই মেদিনীপুর মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে এসএফআই নেত্রী সুচরিতা দাসকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিনি ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের করেছেন। পশ্চিমবঙ্গের আজকে তৃণমূলের অত্যাচার মধ্যযুগকেও হার মানাচ্ছে। ঘরের মেয়েদের আন্দোলন করার অপরাধে গ্রেপ্তার করে তাদেরকে নির্যাতন করছে, তাদের দেহে গরম মোম ঢেলে। বাংলার দিদি, আর কতদিন আপনার নেতৃত্বে বাংলায় এই মধ্যযুগীয় বর্বরতা চলবে আমরা জানতে চাই। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই দুটি মামলারই শুনানি হবে। সৌভিক মজুমদার, অরিত্রিক ভট্টাচার্য, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অভিযোগের সত্য মিথ্যা তো তদন্ত হবে, আদালতে প্রমাণ হবে। পরশুদিন আবার বলছি, আদিবাসী ছাত্রী গবেষক সুস্মিতা সোরেন এই চেয়ারে বসে যে অভিযোগ করেছিলেন আমরা শিউরে উঠেছিলাম। আমি বলছি আমাদের রাজ্যে মহিলা থানা তৈরি হয়েছিল যাতে প্রাপ্য সম্মানটুকু মহিলারা পান। মহিলা থানা অত্যাচার আটকাতে তৈরি হয়েছিল, আর এখন অত্যাচারের অভিযোগ উঠছে সেই মহিলা থানার বিরুদ্ধে। আমি অভিযোগটা সরাসরি শুনে নেব। সুচরিতা দাস, এসএফআই নেত্রী, আমাদের সঙ্গে এই টেলিফোন লাইনে আছেন। সুচরিতা, একটু যদি বলেন যে কি হয়েছিল এবং সেই রাতের পর আদালতের দ্বারস্থ হতে হলো কেন? দেখুন, যাদবপুরে যে ঘটনা ঘটেছে, আমাদের দাদা ইমরানুল্লাহ অভিনবতার উপর যে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে গত 3 মাস আমরা মেদিনীপুর কলেজে শান্তিপূর্ণভাবে ধর্মঘট করছিলাম। আমাদের সেই সময় হঠাৎ করে বহিরাগতরা আমাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকতে শুরু করে। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম যে তারা কেন ঢুকে আসছে এবং তাদের আই কার্ড চেক করতে চেয়েছিলাম। আমাদের কর্তৃপক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়নি। এখানকার যে সিকিউরিটি গার্ডরা ছিলেন তারা সেই ব্যবস্থা নেয়নি। ফলে আমাদের যখন সেই ব্যবস্থা নিতে হচ্ছিল, আমরা যখন চাইছিলাম যে তাদের আই কার্ড দেখতে, তখনই তারা আমাদের সঙ্গে কোনো কথা না বলে আমাদের ঝামেলা শুরু করতে থাকে। আমাদের যে ফ্ল্যাগ ফেস্টুনগুলো থাকে সেগুলোকে ছড়তে শুরু করে এবং পরবর্তী ক্ষেত্রেই আমাদের সঙ্গে তুমুল ঝামেলা হবে। আমার বন্ধু সৌভিক, আমার আরেকজন বন্ধু মনোজিৎ সরেন, আদিবাসী ছাত্র নেতা, তাকে মাটিতে ফেলে লাঠি মারতে থাকে এবং কলেজ ক্যাম্পাসের মধ্যেই তাকে ভেতরে গিয়ে তার উপর চড়া হয়। সৌভিককে লাঠি মাথা ফাটিয়ে দেওয়া হয়। সুপ্রতিমকে আরো মারতে থাকে। আমার বান্ধবীরা ছিল শাওলি, আঁকি, তাদের উপর
চড় থাপ্পড় মারতে শুরু করে, তাদের জামা ধরে টানতে শুরু করে, শ্লীলতাহানি করার চেষ্টা করে। সেখানে পুরুষ যে তৃণমূলের বহিরাগত গুন্ডা ছাত্ররা ছিল তারা আমাদের সঙ্গে এইরকম অত্যাচার করতে থাকে এবং সেই সময় আমিও ঘটনাস্থলে ছিলাম, আমার সঙ্গে ঝামেলা চলতে থাকে। হঠাৎ করেই আমাকে ক্যাম্পাসের মধ্য থেকেই ওখানকার যে তৃণমূলের গুন্ডারা ছিল, যে বহিরাগত ছাত্ররা ছিল, তারা আমাকে টানতে টানতে কলেজের গেটের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন সেক্ষেত্রে তারা অক্ষম হয় তখন পুলিশ, আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে পুলিশ তাদেরকে উস্কানি দিচ্ছে যে ওকে বাইরে বের করে আন, বাকিটা আমরা দেখে নেবো। তারপরেও যখন আমাকে বের করতে পারছে না, পুলিশ সেই সময় এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে আমার কলেজের মধ্যে ঢুকে যায় তারাও। একাধিক মেল পুলিশ এবং ফিমেল পুলিশরাও ঢোকে এবং আমাকে লাঠি মারতে শুরু করে, চড় থাপ্পড় মারে এবং তারা দায়িত্ব সহকারে কলেজ ক্যাম্পাসের মধ্য থেকে আমাকে টেনে বের করে নিয়ে যায় এবং গাড়িতে তোলে। তারপর গাড়িতে তোলার পর থেকেই আমার ওপর অত্যাচার শুরু হয়। অকথ্য গালিগালাজ, কুরুচিকর মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমাকে করা হয়। গাড়িতে মারা হয়, চড় থাপ্পড়, চুলের মুঠি ধরে টেনে তোলা হয়, হাতে ঘাড়ে কিল ঘুষি মারতে থাকে। তারপর আমাকে ওখানকার যে পাটনা বাজার, আমাদের মেদিনীপুরের একদম প্রান্তের দিকে একটা জায়গা, যেখানে নিয়ে যাওয়ার পর আমাকে বসিয়ে রাখা হয় একটা জায়গায়। তারপর হঠাৎ করে সিসিটিভি, ওখানকার থানার মধ্যে সিসিটিভি নেই এরকম একটা রুমে আমাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অনেকজন পুলিশ কর্মী মিলে আমাকে মারতে থাকে, বিভিন্ন রকমের গালিগালাজ করতে থাকে। আপনারা হয়তো জেনে থাকবেন যে গত 22শে জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন কাণ্ড নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে SFID ওয়াইএফআই অ্যাডোয়ার পক্ষ থেকে ডিএম অফিস অভিযান হয়েছিল। সেখান থেকে ওনারা আমাকে বলতে থাকেন যে আগে থেকেই তুই ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছিস, তোকে টার্গেট করেই রাখা হয়েছিল, তোকে মারা হবে, সত্যিভাবে মারা হবে। তারপর মারামারি করার পর আমাকে আবার এনে বসানো হয়, যেখানে আমাকে প্রথমে বসানো হয়েছিল। তারপর আমাকে আবার অন্য আরেকটা রুমে নিয়ে যাওয়া হয়, সেখানে মারামারি করা হয়। এরকম দফায় দফায় আমাকে মারামারি করতে থাকে এবং কুরুচিকর মন্তব্য করতে থাকে। ধন্যবাদ সুচরিতা। গোটা বিষয়টা তাকে গ্রেফতারের মুহূর্ত থেকে এবং তারপর থানায় তার সঙ্গে হয়েছে সুচরিতার অভিযোগ, আমি আবার বলছি সত্যি মিথ্যে আমরা জানি না, কিন্তু নিঃসন্দেহে নিরপেক্ষ তদন্ত দাবি করছি এবং এই নিয়ে মামলা হয়েছে। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে। ঠিক এই ইস্যুতে আমি দেবনারায়ণ সরকারের কাছে আসব। দেবনারায়ণদা, আমি বলছি যে প্রথম যে প্রশ্নটা যে কোনো মানুষের মনে জাগবে যে এত গুরুত্বপূর্ণ একটা অভিযোগ এবং একজন নয় একাধিক রাজনৈতিক দলের ঘটনাচক্রে, যে রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধতা করছে, সেই রাজনৈতিক দলের দুজন মহিলা এই স্টুডিওতেই দুদিন আগে আমরা দেখিয়েছি বিস্তারিত। এক, মামলা তো হয়েছে, কিন্তু বিভাগীয় তদন্ত কি হয়েছে? দুই, এই রাজ্যে আমরা তো জানি রাজ্য মানবাধিকার কমিশন, ইদানিং অবশ্য তার কথা খুব একটা শুনতে পাই না, কিন্তু রাজ্য মানবাধিকার কমিশন আছে, রাজ্যে মহিলা কমিশন আছে, তাদের অ্যাক্টিভিটি, আমি বলছি যে SC/ST কমিশন আছে এবং সেটা শুধু রাজ্যে নয়, আমাদের কেন্দ্রীয় SC/ST কমিশনকে এর আগে নির্বাচন পরবর্তী বা পূর্ববর্তী সময় আমরা প্রচণ্ড সক্রিয় দেখেছি। তারা কোথায়? সবথেকে বড় কথা যে কলকাতা হাইকোর্টে নিঃসন্দেহে নির্দেশ হবে, সেই নির্দেশ পালিত হবে, কিন্তু সেসব তো পরে। তার আগে যেটা পুলিশের করণীয় সেটা কি হয়েছে? এই বেসিক প্রশ্নটা দিয়ে আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেবনারায়ণ, শেক্সপিয়ার দ্য রেপ অফ লুক্রেসি একটা কথা বলেছিল একটা কবিতায়, নো পারফেকশন ইজ সো অ্যাবসলিউট দ্যাট সাম ইম্পিউরিটি দ্যাট নট পলিউট। কোনো পরিশুদ্ধতা এত চূড়ান্ত নয় যে কোনো কিছু অপরিশুদ্ধতা ঘটবে না, এটা হতে পারে না, কিছু ঘটে। এটাকে স্বীকার করে নিয়েও আমি বলছি, যদি এই ঘটনাটা সত্য হয়, যারা করেছে তাদের শাস্তি হওয়া উচিত। সমস্ত জিনিসটাকে পশ্চিমবঙ্গে একেবারে সব ঘটে গেছে, আমি এই তত্ত্বে বিশ্বাসী নই। কিছু ঘটলে সেটা অন্যায় এবং আইনের শাসনে সেটাকে আসতে হবে। কিন্তু আমি যাদবপুর থেকে যে দেখছি, একটা কথা বলে, ইন এ ফলস কোয়ার্ল দেয়ার ইজ নো ট্রু ভ্যালর। সেও শেক্সপিয়ার বলেছিল মাস অ্যাডো অ্যাবাউট নাথিং। তার মানে প্রতারণামূলক বিবাদে কোনো সত্যিকারের কোনো বীরত্ব নেই। এই জিনিস প্রতারণামূলক এই মানে বিবাদটা এই CPM বামপন্থীরা তৈরি করছে। দেখুন যাদবপুরে, দেখুন এই জিনিসটাকে আমরা ইফেক্টটা দেখছি, আমরা কজটা দেখছি না, কি কারণে ঘটলো। ওরা চেয়েছিল এই ঘটনা ঘটবে,
এবং যাদবপুরে তারা গেছে এবং পরিকল্পিত, যেটা অর্ণব বারবার বলে গেছে, সেখানে উপস্থিত ছিল, যারা এই সমিতি করে অনেকেই উপস্থিত ছিল। এই জিনিস পরিকল্পিত এবং বলেছে কেন ওরা এই জিনিসটা ঘটাবে, ভাঙচুর মেরেছে এবং গাড়ির পরেছে নাচানাচি করেছে। এবং দেখেন ইন্দ্রানুজ নাই নিয়ে দুজনকে এফআইআর করেছে ব্রাত্য বসু, ওম প্রকাশ তাদের নামে, অথচ ওম প্রকাশ মিত্র সেখানে ছিলই না, সে নিজেই বলছে। একই সঙ্গে দুটো ঘটনা ঘটে কি করে, মানে মিথ্যার জাল ওরা অনেক কাছেই লড়ে। এই যে বলে না বিশ্বাস করো না সেই সব সাবেদের, যারা জমকালে চামড়ায় নিজেদের ঢেকে রাখে, সুকান্তের কথা, বিশ্বাস করো না এইসব সাপগুলো, এরা মিথ্যাও বলতে পারে। যদি এটা সত্য হয় নিঃসন্দেহে এর অন্যায় চিকিৎসা হোক এবং অন্যায় শাস্তি হোক, কিন্তু এই জিনিসটা করে আমি একটু আগে দেখছি অনেকেই শুধুমাত্র এই সরকারটাকে বিব্রত করার চেষ্টা করছে। সুব্রত সৌগত রাও বলেছেন সত্য, কিন্তু তিনি কোন পরিপ্রেক্ষিতে, এবং তাও বলেছেন যে এরপরে মানে সৌগত রায়ও বিব্রত করার চেষ্টা করছে। সৌগত রায় কথাটা আপনি শেষ বলেননি, আচ্ছা। উনি পরেও বলেছে শিক্ষাঙ্গনে হয়তো এমন হয়েছিল উনি ঢোকাতে চাননি, সেই জন্য পুলিশ ঢোকেনি। আগে পুলিশকে ব্যর্থ বলেছে, কিন্তু পরে আবার বলেছে যে শিক্ষাঙ্গনে যেহেতু ঢোকা উচিত না। তাহলে আপনি কি বলছেন সৌগত রায় বিভ্রান্ত করছেন? এই জিনিস নিয়ে এটা, আরে শুনুন, এই যে তর্কের ঝড় বাক্যের ঝুলি, অন্ধভুক্তি ফিরেছে আসলি, এটা বাক্যের ঝড় তর্কের ঝুলি, এটা রবীন্দ্রনাথের কথা, বাক্যের ঝড় তর্কের ঝুলি, অন্ধযুক্তি ফিরেছে আসলি। সুতরাং এটা বাক্যের ঝড় ও নিজের জন্য, ও কিন্তু এই জায়গায় ঠিক থাকেনি। সৌগত রায় বলছে, পরবর্তীকালে বলছে, সে বলছে যে কেন গেছে না ওখানে শিক্ষাঙ্গনে যাওয়া, যেহেতু ওখানে পুলিশ ঢোকানো উচিত হয়নি, সেই কারণে ওটা করেছে। সুতরাং এইটা দিয়ে আমি বলছি দেবনারায়ণ দা, শেক্সপিয়ার বলুন বা রবীন্দ্রনাথ বলুন, আমি বলছি যে ছেলেটা হাসপাতালের বেডে শুয়ে আছে, এখনো ছাড়া পায়নি, তার বাঁ চোখে 14টা স্টিচ পড়েছে, বাঁ পা আর বাঁ হাত আহত, এটা তো মানে আমি বলছি কোনো উদ্ধৃতির প্রলেপ দিয়েই ঘটনা তো তার মানে ঘটেছে, প্রলেপ দিয়ে তো ঢাকা যাবে না। পোস্ট ঘটেছে, ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হয়েছে, এই কারণটাও দেখতে হবে। ইফেক্টটা যেভাবে ব্রাত্য বসুকে বলা হচ্ছে সেখানে পুলিশ ঢুকেনি, কেন নিরাপত্তা নেই, ব্রাত্য বসু নিরাপত্তা নিয়ে যায়নি সেভাবে। এটা যেহেতু শিক্ষাঙ্গন বলে ব্রাত্য বসু, না ঠিক আছে, এই জায়গায় দেবনারায়ণদার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু আমি বলছি যে অন্ধের যুক্তি বললেন তো, আমার দ্রুত যে ছেলেটা অন্ধ হতে হতে বেঁচে গেল তার কথা মনে পড়ে গেল, কি করব বলুন। কিন্তু এখান থেকে ওই যুক্তি জাল ছিন্ন করে সাংবাদিকতার কাজই হচ্ছে সত্যিটা খুঁজে বের করা। আমি আর একবার সুচরিতাকে দেখছি, আমি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে অনেকে প্রশ্ন তুলছেন, সুচরিতা একেবারে পরিষ্কার, আমি আবার বলছি যে আমরা বিচার করার জায়গায় নেই, কিন্তু প্রশ্ন তোলার জায়গায় আছি। সত্যি মিথ্যে বিচার হবে আদালতে, কিন্তু পুলিশের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে স্পষ্ট একটা প্রশ্ন তোলা হচ্ছে, সেটা হচ্ছে যে এর আগে এই স্টুডিওতে বসে সুশ্রিতা সোরেন তিনি বলেছিলেন যে গলানো মোম একেবারে দেখিয়েছিলেন তার হাতে ঢালা হয়েছে। আপনি আপনার গতকাল যে রিট পিটিশন ফাইল করেছেন তাতে সম্ভবত বলেছেন যে মোমবাতি কেনার কথা। একটু বিষয়টা যদি বলেন যে এই তফাৎটা, এই দুজনের বয়ানের তফাৎটা বারবার শাসক দলের একাংশ থেকে তুলে ধরা হচ্ছে। দেখুন, আমাকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন 9টা নাগাদ তুলে নিয়ে যাওয়া হয়, আমি তখন একা যাই। আমি যাওয়ার পর আমার প্রথম যখন আমাকে মারামারি করার পর একটা রুমে নিয়ে যাওয়া হয়, তারপরে আমি সেখান থেকে বুঝতে পারি না, আমি জানতে পারি যে অন্তত 4 জন আমার বন্ধুদেরকেও তুলে আনা হয়েছে। তো তারপরে তাদের সঙ্গে কোনো কথা হয়নি, তাদেরকে অন্য জায়গায় রাখা হয়, আমাকে অন্য জায়গায় রাখা হয়। তারপর ওখানকার ওসি সাথী বাড়ি আসার পর যখন আমাকে এক্সট্রা করে আবার নিয়ে যাওয়া হয়, তখন তিনি বলেন যে মোমবাতিটা নিয়ে আয় আর দেশলাইটা নিয়ে আয়, ট্রিটমেন্ট করতে হবে। তারপর আমার ট্রিটমেন্ট, সেই সময় আমাকে মোমবাতি ঢালা হয়নি, কিন্তু পরে যখন আমাকে আমার বন্ধুদের সঙ্গে রাখা হয় একই হাজতে, তখন আমি তাদের সঙ্গে ছিলাম এবং দেখতে পাই যে তাদের উপর বলিয়ে তাদেরকে ছাড়া দেওয়া হয়েছে এবং আমি নিজের চোখে রেখেছি। আমার সঙ্গে সেই ট্রিটমেন্টটা হয়নি, কিন্তু বাকি বন্ধুদের সঙ্গে হয়েছে। আমি বলছি যে আপনি রিটে লিখেছেন যে মোমবাতি এবং দেশলাই আনার কথা, আমি বলছি পরে পুলিশ আনতে বলেছিল সেই রাতে, এবং এখন আপনি বললেন যে বন্ধুদের সঙ্গে যখন আপনি ছিলেন পরের রাতের পরবর্তী অংশে তখন নিজের চোখে দেখেছেন। একটু যদি বলেন যে কি দেখেছিলেন। আমি যখন তাদের সঙ্গে থাকি, যখন হাজতে আমার সঙ্গে তাদের দেখা হয়, তখন আমি দেখতে পাই যে তাদের পায়ের ওপর, হাতের ওপর মোম গলানো,
তখনও পড়ে আছে। আচ্ছা, তার মানে হাজতে যখন দেখা হয় আপনি বলছেন তাদের হাতে সেই গলন্ত মোমের চিহ্ন আপনি দেখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে যাব, তার আগে আবার বলবো যে অভিযোগ তুলে ধরেছি আমরা, উল্টো দিকে পুলিশ এই গোটা বিষয়টা নিয়ে যা বলেছে আপনাদের সামনে রেখেছি। বিচারের দায়িত্ব আমাদের নয়, সত্যি মিথ্যে কী হয়েছে সেটা বিচার করবেন মহামান্য আদালত, তদন্ত করবে পুলিশ, নিরপেক্ষ তদন্ত দাবি করছি আমরা। ঠিক এই জায়গায় আমি সব্যসাচীর কাছে যাব। এখনো পর্যন্ত আমি সব্যসাচী এর পরের ঘটনাটা আসার আগে তোমার কাছে জানতে চাইব যে যাদবপুর এবং যাদবপুর সংলগ্ন, আমি বলবো যাদবপুরের সঙ্গে সম্পর্কিত এই ঘটনাটা, এটা নিয়ে তোমার টেক। দেখুন, আমি প্রথমত বলি যাদবপুরের যে ঘটনা ঘটেছে সেদিনকে, এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট যা যা বলছেন এই মুহূর্তে লাইভ স্ট্রিমিংয়ের ফলে আমরা সবাই দেখতে পাচ্ছি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনিও সেখানে বক্তব্য রাখছেন এবং আইনজীবীরা যারা আবেদনকারীদের পক্ষে তারাও তাদের বক্তব্য রাখছেন। ফলে আমার মনে হয় বাকি আলোচনা, বাকি নানা বিষয়গুলো বাদ দিয়ে এই মামলার পরিপ্রেক্ষিতে, যেহেতু একটা মামলা চলছে, সেই প্রেক্ষিতে এইখান থেকেই আমাদের আলোচনার সূত্রপাত করা উচিত। আমরা সাধারণত দেখেছি যে এফআইআর ইজ নট অ্যান এনসাইক্লোপিডিয়া। একটি এফআইআর কখনোই একটি বিশ্বকোষ নয়। আমরা দেখলাম যে এই যাদবপুরের ঘটনার পরবর্তী সময়ে প্রতিবাদ করতে গিয়ে যে মেয়েটি একটু আগে বক্তব্য রাখলেন এবং যে অভিযোগগুলি তুললেন, এই অভিযোগগুলি তোলার প্রেক্ষিতে নির্দিষ্ট একজন ব্যক্তি, প্রভাবশালী এবং গণমাধ্যমে ব্যক্তি, তিনি জানেন কিভাবে এই প্রভাব বিস্তার করতে হয়, তিনি একটি পোস্ট করলেন, করে বললেন এই প্রশ্নটা উঠছে। আমার বক্তব্য হচ্ছে পুলিশের এটাও দেখা উচিত যে একটি অভিযোগ যখন তদন্ত চলছে তখন কোনো প্রভাবশালী ব্যক্তি অভিযোগকারিনী যেখানে এই ধরনের অভিযোগ করছে তার বক্তব্যকে মেলাইন করার চেষ্টা করছেন, মামলাকারীকে হুমকি দিচ্ছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা। দ্বিতীয়ত, ঠিক, কিন্তু সব্যসাচী এটাও পাশাপাশি তুমি স্বীকার করবে যে পুলিশের তরফ থেকে তার পাল্টা বিবৃতি দেওয়ারও কিন্তু অধিকার, আইনি অধিকারও আছে। সেই বিবৃতিটি কোর্টে দেবেন। আমি সবাইকে যেমন অ্যাড্রেস করছি, একজন ভদ্রলোককে অ্যাড্রেস করতে হবে, তার নাম ধৃতিমান সরকার। তিনি এই বিবৃতি দিয়েছেন কোন আইনে আমি জানি না, একজন পুলিশের এই আধিকারিক, উপরের আধিকারিকের দেওয়া উচিত। কোনো এই আইন আছে কিনা, নির্দিষ্টভাবে গাইডলাইন্স আছে কোন প্রেক্ষিতে পুলিশ প্রেস কনফারেন্স করবেন, এই থানার আইসি ওই ক্ষমতা আছে কিনা আমি জানি না, কোন ক্ষমতার বলে উনি বলেছেন। আর উনি বলছেন যে আমরা খাবার দিয়েছিলাম। আরে আপনারা কর্মচারী, আপনারা সরকারের টাকায় মাইনে পান, আপনাদের খাবার দেওয়াটা কোনো দয়া নয়, এটা আপনাদের করতে হবে। এই কাজ যদি করতে পারেন চাকরি করুন, নইলে চাকরি ছেড়ে তৃণমূল করুন। যেমন 3000 স্তাবকের দল যাদেরকে বহিরাগতকে ঢোকানো হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, ক্লাস না করে কাজের দিনে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে দলে দলে যে অধ্যাপকরা একটি ইউনিভার্সিটিতে জমায়েত করলেন, যে সংগঠন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে একটি ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এতগুলো লোককে জমায়েত করে এই রকম একটি অশান্তিতে প্ররোচনা দিলেন, এই 3000 লোক কারা এলো, আরটিআই করে কারা কারা অনুপস্থিত ছিলেন বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে সেই হিসেব নিতে হবে, আর এদেরকে সাক্ষী বানাতে হবে তদন্তের ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কারণ এই সংগঠনকে দায়িত্ব নিতে হবে, এটার জন্য অশান্তি হয়েছে। তৃতীয় কথা, যাদবপুরের ঘটনায় মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন সিকিউরিটি, একজন মন্ত্রীর সিকিউরিটি পুলিশ দেবেন, তার পিএসও থাকবেন, নানাভাবে সিকিউরিটি থাকবেন। আমি জানি না একজন মন্ত্রী তিনি যদি নেমে আসতেন, কথা বলতেন। আমরা তো দেখেছি দাদা, ছাত্র আন্দোলনের সেই ছবিটা মনে পড়ে, জেএনইউয়ের ছাত্র আন্দোলনে ইন্দিরা গান্ধী চ্যান্সেলরের পদত্যাগ চাইছেন সীতারাম ইয়েচুরি, পদত্যাগপত্র, তার দাবিপত্র সীতারাম ইয়েচুরি পড়ছেন, ইন্দিরা গান্ধী পাশে দাঁড়িয়ে শুনছেন, ভেতরে ঢুকে গেলেন, পরের দিন পদত্যাগ করেছিলেন। কিন্তু সব্যসাচী, যেভাবে যে ফুটেজে দেখা যাচ্ছে যেরকম আক্রমণাত্মক ছাত্ররা ছিল, সেখানে নেবে কথা বলা, এটা কি বাস্তবসম্মত? তার আগের ঘটনা জানি না, কিন্তু ফুটেজ যে রাজনীতির কথা, সিকিউরিটির কথা আলাদা। যে শিক্ষামন্ত্রীকে ছাত্ররা, সন্তানতুল্য ছাত্রদের কনভিন্স করার ক্ষমতা যার নেই, তার 1 মিনিট ওই পদে থাকা উচিত নয়। ঠিক, আমি অর্ণবের উত্তরে যাব, তার আগে একবার কিন্তু আমি মনে করিয়ে দিতে হবে তথ্যের প্রয়োজনে, সেটা হচ্ছে শনিবার বা রবিবার
ছুটির দিন, বাম আমলে আমরাও ছাত্র ছিলাম, তাতে কলেজ বিশ্ববিদ্যালয় সম্মেলন হওয়ার দিন শনি এবং রবিবার, একদম সম্মেলন সিপিএম আমলে। আমি আপনাকে বলছি, সব্যসাচীর সাথে আমি টোটালি ডিফার করছি। ওয়াকফ করার জন্য সে মানে সংগঠনের কাজ করতে পারবে না, সে সভা করতে পারবে না, সে সমিতি করতে পারবে না, এটা হতে পারে না। আমরা তো বিশ্বাস করি যে সংবিধানের 19 নম্বর ধারায় যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সংগঠনের, যে কোনো সামাজিক সংগঠনের, যে কোনো শিক্ষক সংগঠনের সভা সমিতি করার এখতিয়ার আছে, এবং সেই এখতিয়ার নিয়ে প্রশ্ন যদি সব্যসাচী করে, আমি বলবো ভুল ভাবনা। আপনি পুলিশের এখতিয়ার নিয়ে প্রশ্ন করবেন, আপনি শিক্ষকদের এখতিয়ার নিয়ে প্রশ্ন করবেন না? শিক্ষকদের এখতিয়ার আছে, সংবিধানের 19 নম্বর ধারায় আমরা সেই অধিকার পাই, সেটা ওয়াকফ হতে পারে। আজকে ওয়াকফ হয়েছে জন্য আপনার গায়ে জ্বালা লাগছে নাকি? আপনার ওয়াকফটা হলে তখন মেনে নিতে হলে কেন? ওয়াকফ হয়েছে জন্য আপনার গায়ে জ্বালা লাগছে হলে কেন? রাজনৈতিক অধিকার আছে, অবশ্যই রাজনৈতিক অধিকার আছে। আপনি কথা বলতেন, কিছু আপনি কথা বলতেন, আজকে যেহেতু তৃণমূল অন্যায়, আমি বলতে চাই তৃণমূল কংগ্রেস করাটা কি অন্যায়? তার রাজনীতি করতে গেছে, রাজনীতি করতে গেছেন আপনারা, ওখানে দলবাজি করতে গেছেন, অবমানবিকরণ দলবাজি করতে গেছেন, কি করেছেন? সন্তোষ ভট্টাচার্যের সঙ্গে দলবাজি করতে গেছেন আপনারা, সন্তোষ ভট্টাচার্যের সঙ্গে আপনারা রাজনীতি করতে গেছেন, কি করেছেন? আপনারা অধ্যাপক সংগঠন একেবারে 81 সাল থেকে আরম্ভ করে 80 দশকের মাঝামাঝি আপনারা দলবাজি করতে গেছেন। আর আপনারা কি করতেন? আপনারা যাচ্ছে কোথায়? আপনারা কেন সংগঠনের শক্তি থাকছে না? অন্তহীন চর্চা চলতে জানে। আমি রাজস্বীর কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত আমার পরের প্রতিবেদনটা রাখবো যে ডেডলাইন বেঁধে দিল যাদবপুরের পড়ুয়ারা, এবং এই নিয়ে টানাপোড়েনের আবহে উপাচার্য এখনো চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সেরে উঠুন তিনি। দেখুন, হাসপাতালে অস্থায়ী উপাচার্য, সহ উপাচার্য ভিন রাজ্যে। তারই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসার জন্য সোমবারের ডেডলাইন বেঁধে দিয়েছেন যাদবপুরের পড়ুয়ারা। এরই মধ্যে তাদের ডাকে শুক্রবার পথে নামল নাগরিক সমাজ। বিকেল 4টে নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবন থেকে শুরু করে 8B বাসস্ট্যান্ড হয়ে সোজা যাদবপুর থানা পর্যন্ত যায় এই মিছিল। আমাদের যে সাথী গ্রেপ্তার, তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। আমরা খবর পাচ্ছি একের পর এক পড়ুয়ার বাড়িতে পুলিশি চিঠি পৌঁছাচ্ছে, একের পর এক অদ্ভুত সব মামলা দেওয়া হচ্ছে, সেই সকল মামলা প্রত্যাহার করতে হবে। এই বার্তাটা রাখা যে শুধুমাত্র এটা যেমন একদিকে পড়াশুনো চলছে, তেমন উল্টো দিকে লড়াইও চলছে, এবং এই লড়াই চলবে। পড়ুয়াদের সঙ্গে পায়ে পা মিলান আক্রান্ত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবাও। ছাত্রদের যে দাবিগুলো, সেগুলো অত্যন্ত গণতান্ত্রিক দাবি। তাদের যে ছাত্র সংসদ নির্বাচন, সেটা অত্যন্ত জরুরি দাবি এবং অত্যন্ত প্রয়োজনীয় দাবি। আমি আশা করব কর্তৃপক্ষ তারা আলাপ আলোচনার জায়গাকে উন্মুক্ত করুন। নাগরিক মিছিলকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক ফিরে দিয়েছেন, সবাই মিছিল করতেই পারে। প্রোটেস্টের একটা পদ্ধতি আছে, কারো গাড়িতে চাপড় মেরে, গাড়ির কাঁচ ভেঙে, গাড়ির সামনে ধাক্কা মেরে, এটা প্রোটেস্ট হয় না। পাড়ার গুন্ডারাই এটা করতে পারে, সেটা স্টুডেন্টরা করতে পারে। সোমবারের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় না বসলে কড়া পদক্ষেপের হুমকি দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। আমরা একটা সময় বেঁধে দিয়েছি যে সোমবার দুপুর 1টা অবধি, যে দুপুর 1টার মধ্যে যদি ওনারা এসে আমাদের সাথে আলাপচারিতায় এঙ্গেজ না করেন, তাহলে আমরা সম্পূর্ণভাবে অ্যাডমিন ব্লক শাটডাউন করব। একাডেমিক বিষয়পত্র যা কিছু বিশ্ববিদ্যালয়ে হয় তা স্বাভাবিকভাবেই হবে। এর মধ্যে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিলেন 13ই মার্চ পর্যন্ত কোনো সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বা বাইরের চত্বরে আদালতের অনুমতি ছাড়া মিছিল বা সভা করতে পারবে না। সেই সঙ্গে বিচারপতি বলেন, পুলিশকে এই বিষয়ে কড়া নজর রাখতে হবে, যাতে কেউ এই অভিযোগ করতে না পারে যে কাউকে অনুমতি দেয়া হলো আর কাউকে দেয়া হলো না। সম্প্রতি সুলেখা মোড় থেকে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি নিয়ে টানাপোড়েনের জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই মিছিলের রুট বদলে দেন। তিনি নির্দেশ দেন, নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানার 100 ইয়ার্ড আগে অবধি মিছিল করা যাবে। থানার 100 ইয়ার্ড আগে ব্যারিকেড দেবে পুলিশ। 750 জনকে নিয়ে রবিবার সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি। সুকান্ত মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা, যাদবপুর সংক্রান্ত এই ঘটনায় দেখলাম যে মারাত্মক অভিযোগ উঠল। মেদিনীপুর মহিলা থানার মধ্যে অত্যাচারের অভিযোগ, আর একটা
এটাকে কতদূর অভিযোগ বলা যাবে তার কারণ প্রকাশ্য দিবালোকে অন ক্যামেরা দেখা যাচ্ছে মালদায় তোলা দেননি, মানে যা দাবি করেছিলেন 1000 টাকা দেননি, 500 টাকা দিতে রাজি হয়েছেন। তাতে সিভিক ভলেন্টিয়ার গাড়ির চালককে মারছে। দেখুন পরের প্রতিবেদনটা দেখে তারপর রাজস্বীর কাছে যাব। দেখুন মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে দেখো। চৌকির ওপর ফেলে ম্যাটাডোর চালককে মারধর করছেন 2 সিভিক ভলেন্টিয়ার। পাশেই দাঁড়িয়ে রয়েছেন আরো একজন। পেছন পেছন ছুটে এসে ঘটনার ভিডিও রেকর্ড করছেন ম্যাটাডোরের খালাসি। তা দেখতে পেয়ে খালাসির দিকে তেড়ে গেলেন এই সিভিক ভলেন্টিয়ার। মালদার হরিশ্চন্দ্রপুরে সিভিক ভলেন্টিয়ারদের এই দাদাগিরির ভিডিও ভাইরাল হতেই তৈরি হয়েছে বিতর্ক। একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই 4টা সিভিল 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? চালক ও খালাসির দাবি বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুরের ডালখোলা হাট থেকে তারা গরু কিনে নিয়ে আসছিলেন। তখনই ভেলাবাড়ি নাকা পয়েন্টে ম্যাটাডোর আটকান 3 জন সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ তাদের কাছে 1000 টাকা চাওয়া হয়। 500 টাকা দিতে চাইলে তা নিতে চাননি ভলেন্টিয়াররা। এরপরই চালককে ম্যাটাডোর থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভেতরে ঘরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। সিভিক মাংসে দাবি কেন করছিল? 3 জন আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে, তারপরে মেরে যখন করে পুরা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার 3 সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই সিভিক ভলেন্টিয়াররা মূলত তৃণমূল নেতাদের রেকমেন্ডেশনে নিযুক্ত হয়। একটা পুলিশ বাহিনী, সরকারি পুলিশ বাহিনী, যাদেরকে আমরা দেখতে পাই থানায় ড্রেস করে, আরেকটা পুলিশ বাহিনী তৃণমূলের পুলিশ বাহিনী, যাদের নাম সিভিক বাহিনী। দুটোই তৃণমূল দ্বারা পরিচালিত হয়, কিন্তু সিভিকটা ডাইরেক্ট তৃণমূলের রিক্রুটেড, তৃণমূলের নিয়োগ করা লোক। এটা জানা সম্ভব হচ্ছে প্রযুক্তির জন্য, ভালো জিনিস। এখন আগেও এগুলো এই ধরনের কাজই হয়ে এসছে। অনেক বেশি অত্যাচার হতো সিপিএম এর সময়। যদি কিছু হয়ে থাকে খারাপ, পুলিশ দেখছে। মালদার পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হরিশ্চন্দ্রপুর থানার আইসি রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত 3 সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হয়েছে। করুণাময় সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজস্বী লক্ষ্য করো, একদিকে যাদবপুরে নিষ্ক্রিয়তার অভিযোগ আর মেদিনীপুরে বা মালদায় অতি সক্রিয়তার অভিযোগ। মালদায় তো অপরাধ প্রায় দেখা যাচ্ছে। সুমনদা, প্রথম কথা হচ্ছে আমি আজকের যে টপিক পুলিশি নিষ্ক্রিয়তা, তাতেই স্ট্রিক্ট থাকবো, রাজনীতি না করে। যদি পুলিশি নিষ্ক্রিয়তার প্রসঙ্গ আসে, পুলিশ জানতেন যাদবপুরে শিক্ষামন্ত্রী যাচ্ছেন, পুলিশ জানেন যাদবপুরে কি ধরনের কাণ্ড সচরাচর হয়ে থাকে। তা সে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা করা হোক, বা 2016 সালের বুদ্ধাইনা ট্রাফিক জ্যামে সেখানে বিবেক অগ্নিহোত্রী এবং আমাদের মতন কার্যকর্তাদেরকেও বিনা কারণে সেখানে হেনস্থা করা, মারধর করা। এবিপি আনন্দর সেই স্টুডিও এখনও সোশ্যাল মিডিয়ার মেমোরিতে আসে সেগুলো। পুলিশ যেখানে জানে এবং যেখানে হলে মন্ত্রী থাকাকালীন যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, তখন পুলিশ সেখানে কোনো রকম আগাম ব্যবস্থা কেন নিল না, এই প্রশ্নটি থাকবে। যখন পুলিশি নিষ্ক্রিয়তা পশ্চিমবঙ্গে উঠবে, তখন খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে লোক ঢুকে বসে রাত কাটিয়ে ধরা পড়ে যাচ্ছে, পুলিশ কিছু বুঝতে পারছেন না। তাহলে এটাকে যদি পুলিশ নিষ্ক্রিয়তার মধ্যে না পড়ে, তাহলে কার নিষ্ক্রিয়তার মধ্যে পড়ে আমি জানি না। যখন পুলিশি নিষ্ক্রিয়তার কথা হচ্ছে, সুমনদা, আজকে এই মুহূর্তে বা আমি আসছি যেখান থেকে, সেখানে পুলিশি নিষ্ক্রিয়তা। বারুইপুরে একটি ঘটনা ঘটেছে, সেখানকার গ্রামের রামনগর গ্রাম, বারুইপুর পূর্ব বিধানসভা, সেখানে গ্রামের লোকেদের বলার জন্য আমি সেখানে যাই, একা, নিশস্ত্র, একদম একা, সঙ্গে কেউ নেই। পৌঁছেছি, পৌঁছানোর খানিকক্ষণের মধ্যে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার, যাকে ভব বলে ডাকে ওখানকার লোকেরা, তিনি দল বল নিয়ে উপস্থিত হলেন, মারধর করলেন আমাকে। তার লোকেরা, তিনি এইখানে 1 হাত দূরে দাঁড়িয়ে আছেন, তার লোক এসে আমার ডান চোখে ঘুষি মেরেছে। আমি বারুইপুর স্টেট হসপিটালে গিয়ে সেখানে দেখিয়েও এসেছি। আমরা এতক্ষণ রাস্তা আমরা ব্লক করেছিলাম, অগ্নিমিত্রাদি উপস্থিত হয়েছিলেন। আমি তার আগে পৌঁছে গেছি বারুইপুর থানায়, বলছি 2টো কাগজ দিন, আমি শুধু কমপ্লেনটা লজ করব। আমাকে 2টো কাগজ অবধি দিতে দেয়নি, আমাকে বাধ্য হয়ে ইমেলে কমপ্লেন করতে হয়েছে, অগ্নিমিত্রাদিকে আসতে হয়েছে, তখন এই কমপ্লেনটা নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এবং সেখানে যখন এমএলএ দাঁড়িয়ে আছেন, সেখানে কিন্তু বারুইপুর পুলিশ স্টেশনের পুলিশ উপস্থিত, সিভিক ভলেন্টিয়ার উপস্থিত, তার সিকিউরিটি গার্ড উপস্থিত। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আমার ওপর চড়াও হলো। পুলিশ সেই গ্রামের লোককে গিয়ে বলছে, হুমকি দিচ্ছে এমএলএর সামনে, যে তোমরা ইচ্ছা করে মন্দিরে আগুন লাগিয়েছো,
তোমরা এই ঘটনাকে রাজনৈতিক রং দেবে, সাম্প্রদায়িক রং দেবে বলে। গ্রামের লোককে, যেখানে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে হাতে নাতে ধরেছে, উল্টে পুলিশ তাকে নিয়ে গিয়ে ছেড়ে মানে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই ধরনের পুলিশি নিষ্ক্রিয়তা দিনের পর দিন দেখেছি। ব্যারাকপুরে সোনার দোকান লুট থেকে আরম্ভ করে প্রমোটারের মার খাওয়া, তাকে খুঁজে পাচ্ছে না, শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। প্রশ্ন এখানেই, পুলিশ মন্ত্রী তাহলে পরে কি করছেন? পুলিশ মন্ত্রীকে কি অগ্রাহ্য করে পুলিশ এই কাজটি করছে? এটা কি পশ্চিমবঙ্গকে বিশ্বাস করতে হবে, নাকি পুলিশ মন্ত্রীর অঙ্গুলি হেলনে এটা হচ্ছে? আমরা অভিষেক ব্যানার্জির গাড়ি উল্টানোর ঘটনা দেখেছিলাম এবং চক্রান্তের তত্ত্ব দেখেছিলাম। আজ অবধি জানতে পারলাম না সেই চক্রান্ত কে করেছিল, কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি উল্টানোর পেছনে ছিল। তাহলে কি পুলিশ ব্যর্থ? প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ড কি ব্যর্থ? যদি ব্যর্থ হয়, যদি প্রশাসন এই দিকে যায় যে জঙ্গি একের পর এক ঢুকে আসছে কিন্তু ধরা পড়ছে না, সেখানে সাম্প্রদায়িকতার অভিযোগ লাগানো হচ্ছে, একের পর এক ডিটোনেটর ধরা পড়ছে, ৮০,০০০, ৩০,০০০। তৃণমূলের নেতার বাড়িতে ক্যালিফোর্নিয়াম পাওয়া যাচ্ছে, যা দিয়ে নিউক্লিয়ার বোমা তৈরি হচ্ছে, কারুর কাছে কোনো ইন্টেলিজেন্স নেই। দোষ পড়বে রাজনৈতিক দলেদের ঘাড়ে, কিন্তু প্রশাসনের কাছে দোষ কেন পড়বে না, যেখানে স্টেট সাবজেক্ট ল অ্যান্ড অর্ডার? তাহলে পুলিশ প্রশাসন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? শুধু একটি শেষ কথা বলে শেষ করছি, ইন্দিরা গান্ধী কিন্তু জেএনইউতে তালা লাগিয়ে দিয়েছিলেন, এটাও কিন্তু আমাদের মনে আছে। আমি শুভময়দার কাছে যাব। শুভময়দা, মানে আমি বলছি বাম আমলের কথা এত আসে যে একটা ডাকবাবু বলে বিচিত্র একটি পদ ছিল, তারা নাকি অলিখিতভাবে পুলিশ অফিসারদের হয়ে টাকা তুলতো। আমি বলছি এই যা ছবি আজকে মালদা থেকে এসছে, এ তো গাড়ি আটকে খুল্লা চাহিদা মতো টাকা না দেওয়ার জন্য প্রকাশ্য দিবালোকে মার। আমি বলছি এই জিনিস মানছি যে সিভিক ভলেন্টিয়ার, আমি তার উৎপত্তিতে আসব, তাতে প্রচুর কর্মসংস্থান হয়, কিন্তু সভ্য সমাজে এই জিনিস চলতে পারে নাকি? আর শুভময়দা বলা শুরু করার আগে আপনাদের দেখাই যে 2019 সালের 21শে আগস্ট কি ভাবছেন? বিরোধী দলনেতা অথবা বাম কিংবা কংগ্রেসের কারুর বক্তব্য শোনাবো যে সিভিক ভলেন্টিয়াররা এই তোলাবাজি করছে, এই অভিযোগ তারা সামনে এনেছিলেন? না। স্বয়ং মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাবো। দীঘার প্রশাসনিক বৈঠকে তিনি বলেছিলেন পকেটে 400 টাকা থাকলে 200 টাকা নিয়ে নিচ্ছে। আমি বলছি একেবারে সঠিক খবর পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন বলছি? আজকের ঘটনার অভিযোগটা কি? যেভাবে মারা হচ্ছে তার কারণ হিসেবে বলা হয়েছে 1000 টাকা চেয়েছিলেন, 500 টাকা দিতে পেরেছিলেন। শুভময়দা বলা শুরুর আগে একেবারে 2019 সালের 21শে আগস্ট দীঘার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখাবো, এবং তারপর এই প্রশ্নে তো আসতেই হবে যে তারপরেও মুখ্যমন্ত্রী বলার পরেও কাজ হলো না। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? আমার পুলিশের বিরুদ্ধে কমপ্লেন আছে, সেভ ড্রাইভ সেভ লাইফ দেখাতে গিয়ে এত বেশি কেস দেওয়া হচ্ছে। সেভ ড্রাইভ সেভ লাইফ ইটস এ কনসেপ্ট, এটা অ্যাওয়ারনেস। যে সত্যি দুষ্টুমি করে ন্যাশনাল হাইওয়ে, নিশ্চয়ই আপনি অ্যাকশন নেবেন। অলিতে গলিতে কোনোটা গরিব লোক 400 টাকা পকেটে আছে, 200 টাকা নিয়ে নিচ্ছেন ট্যাক্স বাবদ। কেন? কে বলেছে এই টাকা কালেকশন করতে? প্রত্যেকে একই কথা বলছে। কেন হচ্ছে এটা? সারা বেঙ্গলে হচ্ছে, কেন হচ্ছে? আপনার এসপিদের আপনি স্টেট কন্ট্রোল করুন এবং স্টেট বলুন এটা কিন্তু সিভিকদের দিয়ে নেওয়া হচ্ছে। বলছে গাড়ি ধরো আর টাকা নাও, এটা কেন হবে? সবাই বলছে। কিন্তু আমি কলকাতায় অলরেডি অনুজকে বলেছি রিগার্ডিং কলকাতা, আমি জেলারগুলো পুরো আপনাকে বলছি, ইনক্লুডিং অল এরিয়া, ইউ টেক কেয়ার। যে অন্যায় করবে তার বিরুদ্ধে আপনি অ্যাকশান নিন। অ্যাকশান মানে তো টাকা নয়, এটার প্রবণতা কিন্তু বাড়ছে। লক্ষ্য করুন 2019 সালের 21শে আগস্ট দীঘার প্রশাসনিক বৈঠক, তখনও কিন্তু রাজ্যের পরিবহন মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, পরিবহন সচিব আলাবন বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর বসে আছেন। এর ভেতরে রাজনীতির অংশে আমি আসবো, কিন্তু তার আগে 2024 সালের 15ই অক্টোবর আরজিকর মামলা, সিভিক ভলেন্টিয়ার। আমরা প্রথম সিভিক ভলেন্টিয়ারের কর্মসংস্থান হচ্ছে, তাতে আমার আপত্তি নেই, কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্সের যারা পার্ট অ্যান্ড পার্সেল একেবারে অংশ, তারা ডিসিপ্লিনড হবে না? এই প্রশ্ন সেদিনও আমরা তুলেছিলাম। সব থেকে মিস করছি যাকে, তার নাম রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। কি বলেছিলেন পঙ্কজদা একবার মনে করিয়ে দিই, আজও সমান সত্য। পঙ্কজদা নেই, কোনোদিন ফিরবেন না এই স্টুডিওতে।
কিন্তু যা বলেছিলেন অক্ষরে অক্ষরে সত্য। প্রধান বিচারপতি বলছেন দেশের কোথাও এরম হয় না পঙ্কজদা। এই যে আপনার 1,30,000 কর্মচারী যাদের সিভিক ভলেন্টিয়ার করা হয়েছে, তারা রিটায়ার করার সময় পেনশন পাবে না, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং নেওয়া যাবে না। একটা পুলিশ কনস্টেবল 9 মাস ট্রেনিং হয়, তাকে আইপিসি সিআরপিসি পড়ানো হয়, তাকে বেসিক পুলিশের নিয়মকানুনগুলো জানে, গুলি বন্দুক চালাতে শেখে। এই হতচ্ছাড়াগুলো কিছুই জানে না। এরা মানুষ মারতে জানে, চৌরঙ্গি এক্সাইটের বুকে, মানুষের বুকে বুট পা দিয়ে লাথি মারতে জানে। আবার সেই সব থেকে বহু চর্চিত প্রশ্নটা দিয়ে সৌম্যদার কাছে যাবো, যে সাধারণ মানুষ যাবেন কোথায়? সাধারণ মানুষ খুব একটা কোথাও যেতে পারবেন না, কারণ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী, তিনি পুলিশ বিভাগের ব্যর্থতার জন্য বিরোধী নেত্রীর দায়িত্ব পালন করছেন। এই যে অসাধারণ রাজনৈতিক কৌশল, এই কৌশলের পর রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর কাছে যাবেন নাকি বিরোধী নেত্রীর কাছে যাবেন, এই জায়গাটায় খুব গুলিয়ে যাবে। ঠিক যেরকমভাবে দেবনারায়ণ দা বলার শুরুতে কিছুক্ষণ বলেই তারপর ওই আমাদের ছোটোবেলায় ছিল না, ইফ যদি ইজ হয় বাট কিন্তু নো না হোয়াট মানে কি, মানে কিছু একটা বলেই তার উল্টো যুক্তিটা বলতে যাওয়া, যেভাবে বললেন আর কি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ঠিক একই রকমভাবে প্রতিটি মুহূর্তে রাষ্ট্রের যে দায়িত্ব সেটাই যখন ব্যর্থ হচ্ছে, সকলেই জানেন চুক্তিভিত্তিক কর্মচারী, তাদের কোনো নিরাপত্তা নেই এবং তাদেরকে খুব বেশি করে রাষ্ট্রের স্বার্থে অনেক সহজে ব্যবহার করা যায়। একজন পুলিশকর্মী যার একটা পার্মানেন্ট চাকরি আছে, তিনি যে প্রতিবাদের সাহসটা পাবেন, একজন সিভিল ভলেন্টিয়ার একেবারেই পাবেন না। ফলে এই জায়গাটা একেবারে পরিষ্কার এবং এখান থেকেই কখনো নিষ্ক্রিয়তা, কখনো অতি সক্রিয়তা এটা আসছে। এবং লক্ষ্য করে দেখবেন যে সৌগত রায় বলছেন তো যে পুলিশের নিষ্ক্রিয়তা ব্যাখ্যার অতীত। কেন? কারণ উনি তো ফিজিক্সের লোক, উনি তো আর পুলিশ নিয়ে বলতে পারবেন না। উনি বোমা বানানোর জন্য যে ফিজিক্স, সেটা নিয়ে অত্যন্ত ভালোভাবে বলতে পারবেন। এবং এখন যে ইন্দ্রানুজের হাড়টার ভেঙেছে, সেখানে জীবন বিজ্ঞানের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে ফিজিক্সের যে যোগ তৃণমূল কংগ্রেস ডেমনস্ট্রেশন দিচ্ছে, সেইগুলো নিয়ে উনি অত্যন্ত ভালোভাবে বলতে পারবেন। উনি তৃণমূল কংগ্রেসের সময়গুলো নিয়ে খুব ভালোভাবে বলতে পারবেন, সময় এবং দূরত্বের অঙ্ক, যাদবপুরটা দখল করা 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, এগুলো। কিন্তু এই যে নিষ্ক্রিয়তার ব্যাপারটা নিয়ে উনি ব্যাখ্যা করতে পারবেন না। এবং সবচেয়ে গণ্ডগোলের বিষয় যেটা হচ্ছে, এই যে বিভিন্ন বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলেদের ওপর যে ঝামেলাটা হচ্ছে, এইখানে হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্র ব্যবস্থা একেবারেই চিন্তিত নয়। অর্থাৎ যাদবপুর যা খুশি হোক, ফলে এই জায়গায় একটা প্রশ্ন আছে, এই ছাত্রছাত্রীদের যারা অভিভাবক, তাদের যারা শিক্ষক, যারা মনে করেন রাষ্ট্র ব্যবস্থা দায়িত্ব নিচ্ছে না, তাদেরকে অনেকটা ইন্দ্রানুজের বাবার রোলটা প্লে করতে হবে। আজকে তার মধ্যে আমরা সত্যিকারের একটা অভিভাবক সুলভ আচরণ দেখতে পাচ্ছি। এবং ছাত্রছাত্রীরা, আজকে যাদবপুরের একজন ছাত্র বললেন যে আমাদের পড়াশোনা করতে হবে এই লড়াইটার সঙ্গে সঙ্গে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হলে এক ধরনের শাসকের সুবিধে হয়, সেই জায়গাটা কিন্তু চাইছে রাষ্ট্র ব্যবস্থা। এর পরের বক্তব্যটা দেখুন, ইন্দ্রানুজ এর আগে বুদ্ধবাবু নিয়ে বলেছেন, আপনাকে চিতার কথা বলেছেন আর কি, তখন তৃণমূল কংগ্রেস এই পোস্ট দেখতে পায়নি। হঠাৎ করে ইন্দ্রানুজের সঙ্গে যখন তাদের ঝগড়া হলো, মানে কি তৃণমূল কংগ্রেস যতদিন অতিবামদের ব্যবহার করেছে ততদিন অতিবামরা খুব ভালো ছিল। অতিবামরা যেই একটু উল্টো কথা বলছে, সঙ্গে সঙ্গে মুশকিল হয়ে যাচ্ছে, চিতা নিয়ে এত প্রশ্ন উঠছে। এরপর সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে বলবে, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবো। এই কেন সুকান্ত ভট্টাচার্য চিতা বলেছিল কেন, এটাও বলতে পারে। আসলে ইন্দ্রানুজ যেটা বলেছে, বলার কারণ আছে। কারণ হচ্ছে বাঙালি মন, বাঙালি ভাবনা, বাঙালি মনন, বাঙালি মগজ, এর যে উত্তরণ এবং অবতরণ, সেগুলো নিয়ে তো এখানে আলোচনা হয় এই স্টুডিওতে। ফলে ইন্দ্রানুজ অত্যন্ত স্বাভাবিকভাবে বলেছে। যে কোনো রাজনৈতিক দল, আজকে তো আমি বেশ টেনশনে পড়ে গেছি যে তৃণমূল কংগ্রেস আবার আপনাকে নিয়ে চিন্তিত। মানে একটা তৃণমূল কংগ্রেস বা যে কোনো রাজনৈতিক দল যদি এবিপি আনন্দকে নিয়ে চিন্তিত হয়, তাহলে তখন খুব চিন্তার ব্যাপার হয়। যতক্ষণ গালাগালি দেবে তারা সংবাদ মাধ্যমকে, ততক্ষণ বুঝতে হবে সংবাদ মাধ্যম ঠিক জায়গায় আছে। এবং সেইখানেই যেটা মূল, যেটা চিতেই উঠছে, কি গণতন্ত্র চিতেই উঠছে। এবং এইখানে যেটা বলে শেষ করব, সেটা হচ্ছে সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতা, ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার আলো, হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। থানায় মোমবাতি না জ্বালিয়ে চেষ্টা করুন না যদি একটুখানি শুকনো পাতায় আগুন জ্বালানো যায়। ওই মোমবাতি, মোম, এই গল্পগুলো শুনতে হচ্ছে, রাষ্ট্র ব্যবস্থার পক্ষে বোধহয় খুব সুবিধের বিষয় হচ্ছে না। আবার একটা নতুন কালবেলা হয়তো লেখার লোকজন এখন খুব একটা নেই, কিন্তু যেটা করছে রাষ্ট্র ব্যবস্থা না,
এই নিজে শাসক নিজে বিরোধী সব গুলিয়ে দেয়া, তার মধ্যে এই মোমবাতির গল্পগুলো না এলেই আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের পক্ষে ভালো। না হলে কিন্তু গণতন্ত্রের বিপদ, এবং গণতন্ত্রের মধ্যে বহুদলীয় রাজনীতিতে একটা রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু বিপদ। তাদের যে একটা সোশ্যাল ডেমোক্র্যাট চেহারা, সেই জায়গা থেকে তারা কিন্তু আধিপত্যবাদী কর্তৃত্ববাদী চেহারাটা বারবার মানুষের চোখের সামনে তুলে ধরছেন। সামনে একটা নির্বাচন আছে, সেখানে 250 হয়তো ম্যানেজ করে নেবেন, কারণ নির্বাচনেও যদি গণতন্ত্রকে চিতিয়ে তোলা যায় তখন তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ শুভময়দা। আমি বলছি যে আমার মনে হচ্ছিল যে দেখুন, ওই আদিবাসী মেয়ে, ওই ছাত্রী, ওই গবেষক হয়তো মোমবাতির আলোয় পড়েই তো এই বিরাট সংগ্রামের রাস্তাটা পার করেছেন। আমি বলছি যে রাজনৈতিকভাবে মতভেদ হতে পারে, একেবারে তাদের মতভেদের সঙ্গে মতবাদের সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু অনিমেষ বা অর্কর আগুন, আমি জানি না সমরেশদা আজ আর আমাদের মধ্যে নেই, আবার নতুন কোনো অধ্যায়ের সৃষ্টি হবে কিনা। আমি বলছি যে ধরুন বিচার ব্যবস্থা কি রায় নিবে সেটা তো আমরা অপেক্ষা করব, কিন্তু একজন আদিবাসী মানে ছাত্রী, সে পুলিশের কাস্টডি থাকাকালীন মানে নির্যাতিত হয়েছে, অভিযোগ প্রকাশ্যে আনছে, তার পক্ষে বিপক্ষে নানা রকম কথা উঠছে। আমি যদি সরকারে থাকি আমি তো সংবেদনশীল হব। আমি কবে কলকাতা হাইকোর্ট রায় দিবে তার জন্য অপেক্ষা করবো নাকি? আমি দেন অ্যান্ড দেন একটা মানে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করব, এসআইপি তৈরি করব, তৈরি করে দিয়ে বলবো আমি 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চাই। আমার রাজ্যে একটা আদিবাসী মানে ছাত্রী পুলিশ নির্যাতনের অভিযোগ তুলছে, আমি এটা দেখতে চাই। আমার দয়া কোথায়? আমার মায়া কোথায়? আমার প্রশাসনিক দায়বদ্ধতা কোথায়? কবে কলকাতা হাইকোর্ট রায় দিবে না সঠিক বেঠিক তখন আমি বুঝতে পারবো। একটা অভিযোগ কি যথেষ্ট নয়? একদম। হ্যাঁ, আমি শুধু একবার সিভিক ভলেন্টিয়ার পার্টে অর্ণবের কাছে যাব। বলছি যে ক্যামেরা দেখা যাচ্ছে একদম বারবার করে এই ধরনের অভিযোগ আসছে, এবং এই যে আপনি পঙ্কজ দত্তের যে ইয়েটা দেখালেন, বাইকটা দেখালেন, সেখানে উনি যেমন বলছেন যে তাদেরকে প্রপার ট্রেনিং না দেওয়া বা প্রপার ট্রেনিং এর মধ্যে দিয়ে না যাওয়া, এটা অবশ্যই এই জায়গাটা তো নিঃসন্দেহে এই জায়গাটা মানে মাথায় রাখা উচিত। এই জায়গাটা অবশ্যই যাদের হয়তো অল্প টাকার বিনিময়ে একটা বড় অংশকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সামান্য কিছু কিন্তু আমি বলছি অর্ণবকে এখানে আমি দেখাতে চাইবো যে ট্রেনিং এর কথা হচ্ছে, মানে অর্ণবেরও মনে থাকবে যে 2024 সালের 17ই নভেম্বর ক্যানিংয়ে, ওই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি বলেছিলেন যে ভিলেজ পুলিশ হয়েছে, কোনো পরীক্ষা না দিয়ে তারা চাকরি পেয়েছে। গর্বের সঙ্গে, আত্মশ্লাঘার সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা না দিয়ে চাকরির কথা বলেছিলেন। কি বলেছিলেন শওকত মোল্লা, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক? দেখুন। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে, কোনো পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে? আমি বলছি যে সলিলদা, এক হচ্ছে যে বারবার তো তাদের ভূমিকা এই এক্সাইড মোড়ে বুট পরা পা বুকে তুলে দিয়েছে, সেই ছবি আমরা দেখিয়েছি। ইলেকশনের দিন পুলিশের সঙ্গে লাঠিচার্জ, যেটা করতে পারেন না, বারবার করে তাদের এখতিয়ার বেঁধে দেওয়া হয়েছে। আপনার মনে থাকবে আরজিকর ঘটনার পর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলেছিলেন এটা একটা সুন্দর ব্যবস্থা যেখানে রাজনৈতিক মদতপুষ্টদের বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হচ্ছে। আমি বলছি যে আনিস খানের মামলা যখন চলছে, তৎকালীন অ্যাডভোকেট জেনারেল গোপাল মুখোপাধ্যায় তিনি ব্যক্তিগত মত বলেছিলেন, কিন্তু বলেছিলেন রাজ্য জুড়ে সিভিক নিয়োগ বন্ধ রাখা উচিত। দেখো, এটা তো সিভিক ভলেন্টিয়ার কিন্তু পলিটিসাইজড, একদম রুলিং পার্টির একদম তারা হাতের গুন্ডা, পোষা গুন্ডা। তাদের কোনো ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন হয় না, পুলিশের সঙ্গে দিবারাত্মক আছে, কোনো ক্যারেক্টার ভেরিফিকেশন হয় না, ক্যারেক্টার সার্টিফিকেট তাদের দেয়, ক্যারেক্টার সম্পর্কে কোনো এনকোয়ারি পর্যন্ত হয় না। এবং দিনের পর দিন তুমি একটা ক্ষেত্র দেখেছো, দ্য এরিং সিভিক ভলেন্টিয়ার হ্যাজ বিন পানিশড, হ্যাজ বিন ডিমোবিলাইজড। আমার বলতে দাও, এই ক্ষেত্রে অবশ্য তিনজনকে বোধহয় ক্লোজ করা হয় না। এটা এই এক সেকেন্ড, ডিপার্টমেন্টের কথা আমার বলতে দাও। ক্লোজ করা যায় কাদের? যারা সরকারি কর্মচারী, এরা হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, নো ওয়ার্ক নো পে, আইদার তাদের চাকরি থাকবে অথবা ডিমোবিলাইজড হবে। সরকার এদের অ্যাপয়েন্ট করতে পারে না, কারণ একটা আইন আছে ভলান্টিয়ার অ্যাপয়েন্ট করার জন্য, ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স অ্যাক্ট। শুনুন, এখানে যে প্রশ্নটা উঠলো যে সিভিক ভলেন্টিয়ারদেরকে ডিসিপ্লিন শেখানো হবে,
এই ডিসিপ্লিনটা শেখানোর দায়িত্ব কার? একজন সিভিক ভলেন্টিয়ার যদি ইজ হি এন্টাইটেলড টু গেট আ বাইক ফ্রম কলকাতা পুলিশ, তাহলে কলকাতা পুলিশের সিপির নামে রেজিস্টার্ড করা বাইক নিয়ে যখন সিভিক ভলেন্টিয়ার ঘুরে বেড়ায় তখন বুঝতে হয় যে পুলিশের এটা মদত পুষ্টে এসে ঘুরে বেড়াচ্ছে, না সিভিক ভলেন্টিয়ার বাইক পাওয়ার কথা নয়। পুলিশ সেদিনও নিষ্ক্রিয় ছিল, আজকেও নিষ্ক্রিয় আছে। আমি সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রে কিন্তু ডিমোবিলাইজেশন হয়, চাকরি থাকবে অথবা থাকবে। তুমি এসসি এসটির কথা বললে, তার মধ্যে যে কমপ্লেন যেটা হয়েছে তুমি জানো, নট বিলো দি র্যাঙ্ক অফ এসডিপিও। কোন এসসি এসটির মহিলা যদি কোনো কমপ্লেন করে, নট বিলো দি র্যাঙ্ক অফ এসডিপিও উইল ইনভেস্টিগেট দ্যাট কেস। কেন কমপ্লেন নিয়ে কেসটা স্টার্ট হলো না এখনো? চাকরি যায়নি। আমি যতদূর শুনেছি রবীন্দ্র ভারতীতে যে মদ খেয়ে ঢুকে গেছিল, তার চাকরি গেছিল, চাকরি গিয়েছিল, চাকরি যায়নি কেন? এরকম বেশ কিছু কেস গেছে, একেবারে যায়নি। এই জিনিসটা না মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছে। মানে আমি বলছি যে এটা গঠনমূলক সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা। সিভিক ভলান্টিয়ারের রোল, সিভিক ভলান্টিয়ার উচিত অনুচিত তো নিয়ে আমি বলছি, যদি আপনার পলিটিক্যাল মানে স্ট্র্যাটেজির পার্ট হয়, আপনি সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্টটা কিন্তু মনে রাখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে করা হয়নি, রাজনৈতিক নিয়ন্ত্রণ থানাগুলোতে কায়েম করবার জন্য করা হয়েছে। ফলে সিভিক ভলান্টিয়ারের সাথে তৃণমূল কংগ্রেস যে মাস মোবিলাইজেশন পলিসি সরাসরি সম্পর্ক আছে, এগুলো আপনি সিভিক ভলান্টিয়ার রাখার শেষ করলেন। আজকে দাঁড়িয়ে ওই যে মেয়েটিকে পুলিশ থানায় ডেকে অত্যাচার করেছে, থানায় ঘটনা ঘটেছে, থানায় সিসিটিভি আছে, আজকে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী কি তাহলে পরে এক্ষুনি দাঁড়িয়ে দুধ কা দুধ পানি কা পানি করতে পারতেন না? এখানে আমি যোগ করব যে পরশুদিন এবং আজকে যার সঙ্গে কথা বললাম দুজনেরই অভিযোগ হচ্ছে এমন জায়গায় অত্যাচার করা হয়েছে যেটা সিসিটিভির আওতার বাইরে। আই রিপিট, আওতার বাইরে। আমি শুধু একটু রহস্যকে মনে করি, গোটা উত্তর ভারত জুড়ে যেখানে যেখানে ওদের সরকার আছে, গোরক্ষক বাহিনী তৈরি করেছে ওরা। এই গোরক্ষক বাহিনীরা কিন্তু একই রকম ভাবে আমি এইরকম রাজ্যকে সমর্থন করতে পারি না যারা যোগী আদিত্যনাথকে ফলো করেন। সিভিক ভলান্টিয়ার যে তৃণমূলের গোরক্ষক বাহিনী, এটা জানা গেল। দেবনারায়ণদা গঠনমূলক সমালোচনার কথা বলছেন, সে তো আপনাদের নেত্রী করেনি, উনি তো সমালোচনাই করেন, বিরোধী নেত্রী। শাসকের দায়িত্ব পালন করেন, শাসকের দায়িত্বটাও পালন করতে হবে, শাসকের দায়িত্ব পালন করতে পারেন। 161 রেকর্ড করেছিলেন সিভিক ভলান্টিয়ার। জজ সাহেব রায় দেবার সময় সেটা উল্লেখ করেছিলেন। তার বদলে জজ সাহেবের পার্সোনাল সিকিউরিটি পর্যন্ত উইথড্র করা হয়েছিল জেলার এসপি, সেই অভিযোগ পর্যন্ত আছে। আমি এইখান থেকে এখনো পর্যন্ত এই সিভিক ভলান্টিয়ার নিয়ে একের পর এক বিতর্ক সামনে এসছে। আবার বলছি, কর্মসংস্থান হচ্ছে, কোনো আপত্তি নেই, কিন্তু সিভিক ভলান্টিয়ারদের গত 14 বছরের ট্রেনিং কি হয়েছে? কেন বারবার তাদের যা এখতিয়ার বারবার কোর্ট বেঁধে দিয়েছে, সেই সাধারণ এখতিয়ারের বাইরে তারা যাচ্ছে কি না সেই খোঁজ কে নেবে? আবার বলছি, একটা ডিসিপ্লিন ফোর্সের একেবারে অঙ্গাঙ্গী অংশ যে সিভিক ভলান্টিয়াররা, সব থেকে বড় প্রশ্ন তাদের নিয়ে উঠছে। পরের প্রতিবেদন। ফের সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, এবার মালদায় এলো পাথারি ঘুষি, ঘরে ঢুকিয়ে মারধর, হুমকি। এটা অবশ্য প্রথমবার নয়, এর আগেও বারবার নানা অপরাধে জড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারদের একাংশের নাম। তার মধ্যে সাম্প্রতিককালের সব থেকে বড় ঘটনা আরজিকর কাণ্ড। 2024-এর 8ই আগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সঞ্জয় রায়, যিনি সেই সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন। এই আরজিকর মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মন্তব্য করেন, এটা একটা সুন্দর ব্যবস্থা যেখানে রাজনৈতিক মদতপুষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে। 2021 সালে ছিনতাইকারী সন্দেহে এক্সাইড পরে রাস্তায় ফেলে যুবককে মারতে দেখা যায় এক সিভিক ভলেন্টিয়ার।
ভলেন্টিয়ারকে। ভাইরাল ভিডিওতে দেখা যায় ওই যুবকের বুকে বুট পরা পা তুলে দেন সিভিক ভলেন্টিয়ার। ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুতেও গ্রেপ্তার হয়েছিল এক সিভিক ভলেন্টিয়ার। সেই সংক্রান্ত মামলায় হাইকোর্টে দাঁড়িয়ে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় নিজের ব্যক্তিগত মত হিসেবে বলেছিলেন, রাজ্য জুড়ে সিভিক নিয়োগ বন্ধ রাখা উচিত। সিভিক পুলিশদের একাংশের আচরণ নিয়ে প্রশ্ন, সমালোচনা, বিতর্ক হয়েছে বিস্তর। এই প্রেক্ষিতে 2023 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে সার্কুলার জারি করে রাজ্য পুলিশ, যেখানে স্পষ্ট বলা ছিল ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলেন্টিয়াররা। বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের সাহায্যকারীর ভূমিকায় থাকবেন। তবে আইন শৃঙ্খলা জনিত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলেন্টিয়ারকে দেওয়া যাবে না। কিন্তু এর কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে মুর্শিদাবাদের ডোমকল, রানীনগর থেকে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে অশান্তি থামাতে পুলিশের সঙ্গেই দেখা যায় সিভিক ভলেন্টিয়ারদের। লাঠি হাতে আইন শৃঙ্খলা রক্ষা করতেও দেখা যায় তাদের। প্রায় একই সময় ভাঙড় যখন অশান্ত, সেখানে পুলিশের উর্দিতে দেখা যায় সিভিক ভলেন্টিয়ারদের। ক্যামেরা দেখে এদিক ওদিক পালাতে শুরু করেন উর্দির আড়ালে থাকা সিভিকরা। কেউ আবার দোকানের ভেতরে ঢুকে নিজেকে আড়াল করার চেষ্টা করে। 2024 সালের 1 জুলাই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গন্ডগোল বাঁধলে সেখানে লাঠিচার্জ করতেও দেখা যায় সিভিক ভলেন্টিয়ারকে। সিভিকদের আমাদের রাজ্যের প্রশাসন নিয়ন্ত্রণ করতে চাইছে না, যেহেতু সিভিক সেই সব লোকদের নিয়োগ করা হয়েছে যারা শাসক দলের নেতাদের পিছনে পিছনে ঘুরে বেড়াতো। এই সিভিকদের দিয়ে থানার যে ভারপ্রাপ্ত অফিসার বা অন্যান্য অফিসাররা কি কাজ করছেন সেই খবরগুলো শাসক দলের নেতারা রাখতে পাচ্ছেন। পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্য পুলিশে মোট পুলিশ কর্মীর সংখ্যা ৭৯,০৩২ জন। সেখানে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যাটা ১,২৪,০০০। 2023 সালে একটি মামলায় বিচারপতি রাজশেখর মান্থা বলেছিলেন, পুলিশের স্থায়ী নিয়োগ না হওয়াতে নির্ভর করতে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের উপর। হাইকোর্টের নির্দেশ, রাজ্য পুলিশের নির্দেশিকার পরও সিভিক ভলেন্টিয়াররা এই সাহস পায় কোথা থেকে? কোন অদৃশ্য প্রশ্রয়ের হাত রয়েছে তাদের মাথার উপর? প্রশ্ন সেটাই। এবিপি আনন্দ। তিনটা সিভিলে মেরেছে, এটা একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। এবার কথা দেখাচ্ছি।